সো অ্যাট ফার্স্ট আমি তোমাদের বলি যে নেটওয়ার্ক নেটওয়ার্ক থিওরি পড়ার আগে আমাদের কিন্তু সবার আগে জানতে হবে বেসিক ইলেকট্রিক্যাল। তো বেসিকটা পার্ট ক্লিয়ার থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো আমি ভাবছি প্রথম একটা বা দুটো ক্লাস তোমাদের বেসিকটা আগে স্ট্রং করে নেবো, ওকে? উইথাউট এনি বেসিক তোমরা কি পড়ে এসছো না এসছো আমি জানি না, বাট আমি যখনই যে কোনো সাবজেক্ট ডিল করি, সে পাওয়ার সিস্টেম হোক বা মেশিন হোক, যাই পড়াই না কেন, সবার আগে আমি, যে আমার কাছে নতুন ব্যাচ আমরা যখনই স্টার্ট করি, আমি বেসিকটা আগে একটু পড়িয়ে দিই। তো আগের দিন অ্যানালগ অ্যানালগ ইলেকট্রনিক্স বুঝতে পেরেছিলে? হ্যাঁ অ্যানালগের স্যার। অ্যানালগের ক্লাস দেখে হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিলে? হ্যাঁ স্যার, অ্যানালগটা খুব ভালো ক্লাস হয়েছিল। একদম একদম, হ্যাঁ। ইন্টারেস্ট নিয়ে ক্লাস করবে, দেখবে সব ক্লাস ভালো লাগবে। চলো। তো নেটওয়ার্ক থিওরি পড়ার আগে সবার আগে আমরা একটু ব্রিফ ডিসকাশন করব হোয়াট ইজ কারেন্ট। তো দেখি তোমরা কি জানো, বলো কারেন্ট কি? Free flow of electron. এক্স্যাক্টলি, ফ্লো অফ ইলেকট্রন। দেখো, নট অনলি ফ্লো অফ ইলেকট্রন, বা আমরা এটাকে ফ্লো অফ চার্জও বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে ডিফাইন করব কি করে? তার মানে ধরো কিউ বাই টি। কিউ বাই টি, আই ইকুয়াল টু কিউ বাই টি। ওকে, দেখো ভালো করে বোঝো, হ্যাঁ। তোমরা একদম কারেন্টকে ফিল করতে পারবে যে একটা তারের মধ্যে দিয়ে কি করে কারেন্ট যাচ্ছে। প্রান্তিক, ওকে। প্রান্তিক, তোমার কোন কলেজ? স্যার আইএমটিএস কলেজ স্যার। ও হ্যাঁ, তোমার সাথে কথা হয়েছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, সবার সাথে তাহলে কথা হয়েছে। চলো। সো আজকে আমরা স্টার্ট করছি হোয়াট ইজ কারেন্ট দিয়ে, সবাই একদম মন দিয়ে বুঝবে। তোমরা সবার আগে আমাকে বলো তো হোয়াট ইজ অ্যাটম। অ্যাটম কি? হোয়াট ইজ অ্যাটম? যার মধ্যে মাস আছে। অ্যাটমকে যদি আমরা মানে পরমাণু, তাই না? বাংলায় আমরা বলি পরমাণু, তাই তো? হুম। দাঁড়াও, দীপ্রদীপ তোমার কোন কলেজ? সবাই নেক্সট দিন থেকে কিন্তু একটু টাইমলি জয়েন করবে, 7টা মানে 7টা 5-এর মধ্যে, হ্যাঁ। চলো। দেখো, একটা কোনো একটা জিনিসের আনকাটেবল সিচুয়েশন, মানে ধরো একটা আহ, ধরো একটা অ্যাপেল আছে, ঠিক আছে? এই অ্যাপেলটাকে তুমি কাটছো, কতক্ষণ কাটতে পারবে বলো তো এটাকে তুমি? একটা সময়ের পর গিয়ে গিয়ে আর কাটা যাবে? একটা ক্ষুদ্র কণা পড়ে থাকবে, একটা শুধু একটা ডট পড়ে থাকবে, ওটাকে কিন্তু আর ব্রেক করা পসিবল হবে না, রাইট? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দিস সিচুয়েশন ইজ কল্ড আনকাটেবল সিচুয়েশন অফ আ থিংস। যে কোনো একটা থিংসের আনকাটেবল সিচুয়েশন, এটাই কিন্তু অ্যাটম, ওকে? তো ভালো করে বোঝো, আমাদের হিউম্যান বডি থেকে শুরু করে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং আর মেড আপ অফ অ্যাটমস, ওকে? তো এই অ্যাটমসটাকে যখন আমরা মাইক্রোস্কোপে দেখি, তখন তার স্ট্রাকচার দেখতে পাই, যেটাকে বলা হয় অ্যাটমিক স্ট্রাকচার, রাইট? এবার এই অ্যাটমিক ইয়েস স্যার। স্ট্রাকচারটাকে যদি আমরা একটু দেখি কেমন হয় দেখতে, সবাই 12-এ কম বেশি পড়ে এসছো বা মাধ্যমিকে পড়ে এসছো কম বেশি, এরকম থাকে। আমি খুব বেশি ব্রিফলি যাব না, আমাদের মেন দরকার হচ্ছে ইলেকট্রন নিয়ে। তো ইলেকট্রনকে আগে ডিফাইন করার জন্য বা কারেন্ট জানার জন্য আমাকে ইলেকট্রন জানতে হবে, ইলেকট্রন জানার জন্য আমাকে অ্যাটমস জানতে হবে। সো ভালো করে দেখো। স্যার বলছি আজকে তো সার্কিট থিওরি ক্লাস না? এক্স্যাক্টলি, একদম একদম সার্কিট থিওরি ক্লাসই হচ্ছে, ঠিক আছে? দেখো না, একদম জিরো লেভেল থেকে শুরু করবো হিরো পর্যন্ত, ওকে? হোয়াট ইজ কারেন্ট থেকে আমাদের জানা দরকার তো, নাকি সবার? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একদম, হ্যাঁ। সো সবার আগে কারেন্টটা বোঝো, দেখো কত ভালো লাগবে। এরপর তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমরা একটা মেটালকে দেখে বা একটা অ্যাটমিক্স নাম্বার দেখে বলে দিতে পারবে যে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে কি না আদৌ, বা হোয়াট ইজ সেমিকন্ডাক্টর, অ্যাকচুয়াল ডেফিনিশন কি।
বা হোয়াট ইজ কন্ডাক্টর, হোয়াট ইজ ইনসুলেটর, কেন বাধা পাচ্ছে কারেন্ট, আমাকে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স এগুলো সম্বন্ধে যদি ব্রিফ আইডিয়া না থাকে আমি তাহলে কেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলাম? তো বেসিক সবসময় খুব ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো আমি যদি অ্যাটমিক স্ট্রাকচার ড্র করি না, এই ভেতরে এটাকে আমরা কি বলি, নিউক্লিয়াস, রাইট? এটাকে আমরা বলি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, কিছু প্রোটন থাকে এবং নিউটন কিছু, আর প্রোটন থাকে। হ্যাঁ, কিছু প্রোটন এবং কিছু নিউট্রন। এবার এই প্রোটনগুলো কি পজিটিভ চার্জ, আর নিউট্রন মানে নিউট্রাল। আর এই যে বাইরে যে কক্ষপথটা ড্র করেছি মানে অরবিটটা, এই অরবিটে কি থাকে? ইলেকট্রন থাকে। এক্স্যাক্টলি, ইলেকট্রন থাকে। ওকে, ইলেকট্রন ইলেকট্রন, নেগেটিভ। নেগেটিভ চার্জ, একদম। তাহলে অ্যাটমের মধ্যে কি কি থাকে আমরা দেখলাম, ইলেকট্রন, ই মাইনাস বা এটাকে আমরা মাইনাস চার্জ দিয়েও লিখি, প্রোটন যেটাকে আমরা পজিটিভ দিয়ে লিখি, আর একটা নিউট্রন যেটা হচ্ছে নিউট্রাল, এর কোনো চার্জেস থাকে না। সো আমরা কারেন্ট মানে কি জানি, ফ্লো অফ ইলেকট্রন, সবাই জানো এটা, এক কথায় সবাই বলে যে স্যার কারেন্ট ইজ আ ফ্লো অফ ইলেকট্রন। ওকে, মেনে নিলাম আমি। তাহলে এই যে অ্যাটমিক স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই যে অ্যাটমিক স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই অ্যাটমিক স্ট্রাকচারে এই যে ইলেকট্রনটা আছে, এই কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটার মুভমেন্টই তো কারেন্ট, তাই তো? এই, ইয়েস স্যার। হ্যাঁ, এইটা কিন্তু বুঝতে হবে যে এই ইলেকট্রনটার মুভমেন্ট, তাহলে এই ইলেকট্রনটা মুভ করছে কি করে? দেখো, সবার আগে আমি একটু অ্যাটমিক নাম্বারে চলে আসি। অ্যাটমিক নাম্বার মনে আছে সবার? হ্যাঁ স্যার। 6.022 ইন্টু 10 ওইটা টু দি না, পাওয়ার। ওইটা না, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক টেবিল, কার পরে কে আছে, হিলিয়াম, হাইড্রোজেন, তারপরে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এইভাবে যে অ্যাটমিক নাম্বার যেটা আছে, দেখো। না স্যার, মনে নেই। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো, না স্যার, মনে নেই স্যার। দেখো আমরা সবাই কিন্তু কম বেশি বাঙালি, বাট আমরা কিন্তু ক খ লিখতে বললে পারবো লিখতে? সিকোয়েন্স পারবো না, বাট একটা স্পেলিং লিখতে বললে পারবো। সো অসুবিধা নেই, তোমরা জিনিসগুলো যদি চিনতে পারো তাহলেই হবে, নো ইস্যু। দেখো, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 11। ওকে, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11। তো সোডিয়ামকে যদি আমি একটু ড্রয়িং করি কেমন লাগে দেখো তো। অ্যাটমিক নাম্বার 11 মানে এর প্রোটন সংখ্যা 11টা, ইলেকট্রন সংখ্যাও 11টা, এটা পজিটিভ এটা নেগেটিভ। ঠিক আছে, কি বললাম, যার যা অ্যাটমিক নাম্বার ঠিক সেই সংখ্যক ইলেকট্রন আর প্রোটন থাকবে। ওকে, তাহলে এটার নিউট্রন কটা থাকে? নিউট্রনটা ডিপেন্ড করে কোনো বস্তুর মাসের ওপর, মাস। ওকে, তো নিউট্রন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, সেটার মাস কত তার উপর ডিপেন্ড করে নিউট্রন। ওকে, নিউট্রন Yes, sir. কোনোদিনও এটার উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, তাহলে এই যে ইলেকট্রন আর প্রোটন টোটাল যোগ করলে 0 হবে না? এটাকে অ্যাকচুয়াল বলে রেস্ট কন্ডিশন অফ আ বডি। তার মানে একটা তার রেখে দিলে কি তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে? একটা নর্মাল তার, তোমাকে একটা কন্ডাক্টর দেওয়া হলো, ওটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে যতক্ষণ ব্যাটারি না লাগাবে ওটার মধ্যে? ইয়েস স্যার। করবে না তো? স্যার, যতক্ষণ পোটেনশিয়াল ডিফারেন্স না হবে ততক্ষণ তো কারেন্ট। এক্স্যাক্টলি, তাহলে হোয়াট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স? এগুলোই তো বলবো। তার মানে যতক্ষণ আমি ফোর্স ক্রিয়েট না করবো, এক্সটার্নাল ফোর্স, ততক্ষণ কিন্তু ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ফোর্সটা কে ক্রিয়েট করে? ভোল্টেজ। আসছি আমি আস্তে আস্তে, দেখো। তাহলে তার মানে একটা বডি যখন রেস্ট কন্ডিশনে থাকে তার মানে এটার মধ্যে এই দুজন নিউট্রাল থাকে একদম, দুজন মিলে দুজন মিলে রেস্ট কন্ডিশনে থাকে, এটা 0 থাকে, ইলেকট্রন প্রোটন। এবার দেখো, ইলেকট্রন আমি আঁকছি এখানে, 1 2, সরি প্রোটন আঁকছি 3 4 5 6 7 8 9 10 11। বাকি কি থাকবে? বাকি কিছু সংখ্যক বললামই নিউট্রন থাকবে, ওটা নিয়ে আমাদের কোনো যায় আসে না। এবার আমি ইলেকট্রনকে ড্র করব। ইলেকট্রন কিভাবে থাকে?
প্রথম অরবিটে দুটো, তারপরের অরবিটে কটা থাকবে বলো? 8টা। স্যার 8টা। 8টা। কেন 8টা থাকবে? হোয়াট ইজ দ্য ফর্মুলা? নাম্বার অফ ইলেকট্রন equal to 2n square. Okay, number of electron equals to 2n square. তাহলে n is the number of, what is n? n is the number of orbit. n is the number of orbit. তাহলে n যদি নাম্বার অফ অরবিট হয়, আমি এখানে যখনই 2 বসাবো, 2 দুগুণে 4 দুগুণে 8, রাইট? তার মানে n যখন ফার্স্ট কক্ষপথে আছে, মানে প্রথম কক্ষপথে n ইকুয়াল টু 1, তাহলে এখানে 1 বসালে 2 ইন্টু 1 দ্যাট মিনস 2, এই জন্য দুটো লিখেছি। সেকেন্ড কক্ষপথে 2 দিয়ে করলে 8 হচ্ছে, 8, তার মানে এখানে 8টা হবে। 4 5 6 7 8। এবার থার্ড কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে বলো? এটা E2, এটা E3 যদি হয়, বলো কটা থাকতে পারে? স্যার 18টা, তাই তো? এবার ভালো করে বোঝো, 18টা মানে কি? মানে ম্যাক্সিমাম 18টা থাকতে পারে, তার বেশি থাকবে না, তার কম থাকতে পারে, রাইট? এটার মিনিংটা এটাই, 18টা মানে হচ্ছে ম্যাক্সিমাম 18টা থাকতে পারে, বাট তার বেশি থাকতে পারে না, তার কম থাকতে পারে। তাহলে আমি থার্ড অরবিটটা যখন ড্র করব, এখানে তাহলে আমার কাছে আর কটা ইলেকট্রন পড়ে আছে বলো? আমি সোডিয়ামকে ড্র করছি, আমার কাছে আর কটা ইলেকট্রন পড়ে আছে? একটা ইলেকট্রন পড়ে আছে, একটা। ইয়েস, এই একটাকে এখানে ড্র করো। তাহলে এই এই অরবিটে থাকতে পারে 18টা, বাট আমার কাছে আছে এখন একটা। এটাই হচ্ছে বোঝার বিষয়। সো এই একটা ইলেকট্রনকেই বলা হয় ফ্রি ইলেকট্রন। এই একটা ইলেকট্রনকে কি বলি আমরা? ফ্রি ইলেকট্রন। তাহলে আমাকে একটা কথা বলো, তোমরা যে বললে যে স্যার কারেন্ট ইজ আ ফ্লো অফ ইলেকট্রন, তাহলে এখানে এর কক্ষপথে যে 11খানা ইলেকট্রন আছে, সবাই কি মুভ করে? না। না স্যার, শুধুমাত্র ফ্রি ইলেকট্রনটাই মুভ করে। এক্স্যাক্টলি, শুধুমাত্র ফ্রি ইলেকট্রনটা মুভ করে। তাহলে হোয়াট ইজ ফ্রি ইলেকট্রন বলো দেখি কি হবে? মনে রাখবে, আউটার অরবিটে যে ইলেকট্রনগুলো খুব অল্প ফোর্স ক্রিয়েট করলে খুব ইজিলি মুভ করতে পারে, কি বললাম? আউটার অরবিটে খুব অল্প ফোর্স ক্রিয়েট করলে যে ইলেকট্রনগুলো খুব ইজিলি মুভ করতে পারে, দ্যাট ইজ কল ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রনকেও আবার এই ফ্রি ইলেকট্রনকে একে আবার ভ্যালেন্স ইলেকট্রনও বলা হয়। ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে স্যার হোয়াট ইজ ভ্যালেন্স ইলেকট্রন আর হোয়াট ইজ ফ্রি ইলেকট্রন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? ভালো করে বোঝো, এই দুজনের মধ্যে ডিফারেন্স কি। তার মানে যে কোনো অ্যাটমের, তুমি যখনই একটা অ্যাটমিক স্ট্রাকচার ড্র করছো, আউটার অরবিটে ইলেকট্রন মানেই ওটা ভ্যালেন্স ইলেকট্রন, বাট আউটার অরবিটে ইলেকট্রন মানেই ফ্রি ইলেকট্রন নয়। তাহলে স্যার ফ্রি ইলেকট্রন কাকে বলবো? তাহলে আরেকবার বলছি আমি, যে ইলেকট্রনকে খুব অল্প ফোর্স ক্রিয়েট করলে ইজিলি মুভ করে, দ্যাট ইজ কল ফ্রি ইলেকট্রন। তাহলে আমি কি করে বুঝবো স্যার যে কটা ইলেকট্রন বাইরে থাকলে খুব অল্প ফোর্স করলে মুভ করবে? তাই তো, এটা একটা বড় কোশ্চেন না? হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি। সো অলওয়েজ রিমেম্বার, 1 2 আর 3, 1 2 আর 3 একটাও হতে পারে, দুটো হতে পারে, বা তিনটে হতে পারে। ম্যাক্সিমাম 3 পর্যন্ত ইলেকট্রন যদি আউটার অরবিটে থাকে, তাহলে সেটাকে তুমি খুব অল্প ফোর্স করলেই সেটা ইজিলি মুভ করবে। তো এটাকে আমরা কি বলবো? ফ্রি ইলেকট্রন। ঠিক আছে? এই নাম্বার অফ, তুমি অ্যাটমিক নাম্বার থেকে বুঝতে পারবে যে কোনটা মেটাল, কোনটা নন মেটাল, আর কোনটা সেমিকন্ডাক্টর। ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। বলছিলাম এখান থেকে যদি ইলেকট্রন যদি বার হয়ে যায়, তাহলে একটা আয়ন হয়ে যাবে না? হুম, এক্স্যাক্টলি, আয়নে পরিণত হয়ে যায়। স্যার ওটা যদি আপনি কি বললেন, অল্প ফোর্স দিলে কি হবে, বার হয়ে যাবে? অল্প ফোর্স দিলে মুভ করতে শুরু করবে ফ্রি ইলেকট্রনটা, খুব অল্প ফোর্সে। হ্যাঁ,
আসছি, আমি সব জায়গায় আসছি, আয়ন থেকে শুরু করে সব জায়গায় আসছি, একটু দাঁড়িয়ে যাও। যতটুকু বুঝিয়েছি ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এবার দেখো আউটার অরবিটে যদি আউটার অরবিট স্যার বলছি যে এখানে যে 1 2 3 লিখলেন, হুম যদি 3-এর বেশি থাকে তাহলে আউটার বলছি তো অরবিটে 3-এর বলছি বেশি বলছি থাকে বাবা তাহলে বলছি কি বলছি সেটা মুভ ফ্রি করবে না? ইলেকট্রন নয়, সেটা ফ্রি ইলেকট্রন নয়, মুভ করবে কেন করবে না? ফ্রি ইলেকট্রন নয় সেটা, সেটা কি হবে তখন খুব অল্প ফোর্সে মুভ করবে না, তাকে অনেক বেশি করে ফোর্স দিতে হবে, বোঝা গেল? তখন সেটা ভ্যালেন্স ইলেকট্রন হতে পারে বাট নট আ ফ্রি ইলেকট্রন। ক্লিয়ার? ইয়েস স্যার। এবার দেখো আউটার অরবিটে ইলেকট্রন নাম্বার যদি যদি ইলেকট্রন নাম্বার যদি লেস দ্যান 4 হয় তাহলে এটাকে আমরা বলবো মেটাল অর কন্ডাক্টর। যদি আউটার অরবিটে ইলেকট্রন নাম্বার গ্রেটার দেন 4 হয় এটাকে আমরা বলবো নন মেটাল অর ইনসুলেটর। যদি আউটার অরবিটে ইলেকট্রন সংখ্যা 4-এর সমান হয় দ্যাট ইজ কল্ড কি হবে? সেমিকন্ডাক্টর। এক্স্যাক্টলি, সেমি কন্ডাক্টর। তাহলে আমাকে বলো অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 13, এটা কি মেটাল, নন মেটাল আর সেমি কন্ডাক্টর? মেটাল অর কন্ডাক্টর। ওয়াই? এর কারণ ওর 3 নম্বর অরবিটে একটা ফ্রি ইলেকট্রন আছে। একটা ফ্রি ইলেকট্রন আছে? না না, তিনটা ফ্রি তিনটে তিনটা ফ্রি ফ্রি। ইলেকট্রন আছে, এক্স্যাক্টলি। যদি তোমাকে বলি সিলিকন এর অ্যাটমিক নাম্বার 14, এটা কি? সেমিকন্ডাক্টর। ওয়াই? কারণ 8 2 10 আর লাস্টে 4টা বেঁচে আছে, তাহলে ইলেকট্রন 4টা যদি হয় সেমিকন্ডাক্টর। এক্স্যাক্টলি, গুড বয়। তাহলে আমাকে বলো নিয়ন অ্যাটমিক নাম্বার 10, এটা কি? বলো বলো বলো। স্যার ইনসুলেটর। ইনসুলেটর। ইনসুলেটর, ওয়াই কন্ডাক্টর। নিয়নকে কিভাবে ভাগ করতে পারি আমি? নিয়ন ইজ আ গ্যাস, নিয়ন একটা গ্যাস, তোমরা পড়েছো তো ছোটবেলায়, নিয়ন একটা গ্যাস, তাহলে ওর মধ্যে দিয়ে কারেন্ট যাবে কি করে? তার মানে এখানে এখানে আমি নন মেটালের মধ্যে বলতে চেয়েছি সেটা লিকুইড হতে পারে, কোনো রকম কেমিক্যাল হতে পারে বা গ্যাস হতে পারে বা হোয়াট এভার ইট ইজ, বাট ওটা অলওয়েজ ইনসুলেটর হবে। হোয়াট ইজ ইনসুলেটর? যার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে না, দ্যাট ইজ কল্ড ইনসুলেটর। ওকে, বুঝেছো ইয়েস কি? স্যার। হ্যাঁ। তো এবার ভালো করে বোঝো, নিয়নকে যদি আমি ড্র করি, এই যে নিউক্লিয়াস, এখানে 8টা ইলেকট্রন, 8 আর এখানে 2টো, তাহলে কি হলো? আউটার অরবিট মানে বাইরের কক্ষপথ, কটা ইলেকট্রন আছে? 8টা। 8টা, 4-এর বেশি তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তার মানে এটা কি হচ্ছে? ইনসুলেটর। তার মানে তোমরা আমাকে বলো তাহলে, বুঝলাম স্যার এবার। বুঝলে? তোমরা হ্যাঁ স্যার, আমাকে বলো, হ্যাঁ ভালো করে বলো যে তাহলে তোমরা আমাকে বলো যে সোডিয়াম ইজ আ গুড কন্ডাক্টর অর অ্যালুমিনিয়াম? স্যার সোডিয়াম হওয়ার কথা। ওয়াই? কারণ স্যার ওর আউটার অরবিটে মাত্র একটাই ফ্রি ইলেকট্রন আছে, যেটা মানে অল্প চার্জ দিলে মুভ করতে শুরু করবে খুব ফাস্ট। ইয়েস, দেখেছো কত সুন্দর বুঝে গেলে, বুঝলে? তাহলে আমরা, হ্যাঁ বলো। স্যার এটা একটু বলে দাও না, ওই যে উপরে যেটা আছে অ্যালুমিনিয়াম সিলিকন আর এইসের মধ্যে যে 8 আর 10 যে বাইরের ইলেকট্রন গুলো, ওটা আমি ঠিক বুঝতে পারলাম না, বাইরের আউটার সেলে কিরকম ভাবে ওটা ডিভাইড হচ্ছে, মানে ইলেকট্রন গুলা, ফ্রি ইলেকট্রন গুলা, ফ্রি মানে ইলেকট্রন, যেটাতে হ্যাঁ দেখো দেখো যেটা দেখো, নিয়নের অ্যাটমিক নাম্বার কত? নিয়নের অ্যাটমিক নাম্বার 10, ঠিক আছে? তাহলে এটাকে তুমি কি কিভাবে ভাগ করবে, এটাকে ডিভাইড করবে কি করে? প্রথম কক্ষপথে কটা থাকবে? 2টা।
তারপরের কক্ষপথে? আটটা। আটটা। আর কি আছে এর কাছে? আর ইলেকট্রন আছে? না, নেই। তাহলে থার্ড অরবিট হবে কি? না, হবে না। হবে না। তাহলে আউটার অরবিট কোনটা হলো? তাহলে আউটার অরবিট এই 4টা, মানে 8টা, আটটা। সরি 8টা। আবার আমি হ্যাঁ। তোমাকে কি বললাম এখনই, যে আমরা কি দেখব? আউটার অরবিট ইলেকট্রন নাম্বার দেখব। তাহলে আউটার অরবিটে ইলেকট্রন নাম্বার 4 এর বেশি হচ্ছে তো? হ্যাঁ, 4 এর বেশি হলে ওটাকে আমরা কি বলবো? তাদের বেশি হলে ওটাকে কন্ডাক্টর বলবো। দেখো দেখো, 4 এর বেশি হলে এটা কি হচ্ছে? ইনসুলেটর আছে। নন মেটাল অর ইনসুলেটর। ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ, একদম। এবার দেখো, যার যেখানে কোশ্চেন থাকবে 10 বার, যতবার ইচ্ছা কোশ্চেন করবে, বাট মানে চুপচাপ স্যার বসে একটা থাকবে না। হ্যাঁ, বলো বলো বলো। স্যার বলছি যে আমরা মানে অ্যালুমিনিয়ামের থেকে কপারকে আমরা বেশি প্রেফারেন্স দিই, ওটা কেন? বলছি, আসছি আসছি, ওখানেই তো আসছে, দাঁড়াও। এবার আমাকে বলো যে সোডিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে, কোনটা গুড কন্ডাক্টর? স্যার সোডিয়াম। হ্যাঁ, বাকিরা সবাই বুঝতে পেরেছো কেন? হ্যাঁ স্যার। না স্যার। হ্যাঁ, বুঝুনি। দেখো, সোডিয়ামকে যদি আমি ভাঙি কিভাবে লিখবো? 2 8 1, তাই তো? অ্যালুমিনিয়ামকে ভাঙলে কিভাবে লিখবো? 2 8 3। ঠিক আছে? এবার এবার যার আউটার অরবিটে ইলেকট্রন সংখ্যা যত বেশি, সেই ইলেকট্রনকে মুভ করানোর জন্য ফোর্স কি দিতে হবে? তত কম না বেশি? বেশি। তাহলে যদি বাইরে থেকে বেশি ফোর্স দিতে হয়, তাহলে কি ওটা গুড কন্ডাক্টর নাকি ব্যাড কন্ডাক্টর? বেশি ফোর্স দিলে ওটা ব্যাড কন্ডাক্টর। এক্স্যাক্টলি। তার মানে আমি অল্প এফর্টে বেশি আউটপুট পাবো, সেটাকেই তো ভালো জিনিস বলে, তাই তো? ভালো জিনিস কাকে হ্যাঁ, বলি আমরা? যেখানে আমার অল্প কষ্ট হবে কিন্তু আউটপুটটা বেটার হবে, দ্যাট ইজ কল গুড থিংস, রাইট? তাহলে কোনটাকে গুড বলবো আমরা? বলো। এই উপরেরটা সোডিয়াম। সোডিয়াম। এবার ক্লিয়ার হয়েছে তো? এবার ক্লিয়ার হয়েছে। এবার কপারকে আমরা, কপারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 29। কপার মানে তামার তার। তাহলে এটাকে যদি আমি ডিভাইড করি, কিভাবে ডিভাইড করব? অ্যাটমিক নাম্বারটা কিভাবে ডিভাইড করব বলো? স্যার 2, তারপর হবে 8, তারপর হবে 18। 18। তাহলে কত হলো? 8 2 10 আর 8 18, লাস্টে কটা থাকবে? টোটাল 28টা হলো। হ্যাঁ। 4 নম্বর কক্ষপথে কটা থাকবে তাহলে? একটা। একটা। তাহলে আউটার অরবিট কি হলো? এটা না? হ্যাঁ, তাহলে আউটার অরবিটে ইলেকট্রন সংখ্যা কটা হলো? যতগুলো অরবিট হোক সেটা আমার দেখার দরকার নেই, আমি দেখবো শুধু আউটার মোস্ট অরবিট কটা, মানে কটা ইলেকট্রন আছে। তাহলে আউটার অরবিটে কটা হলো? একটা। একটা। তাহলে কপার ভালো না অ্যালুমিনিয়াম ভালো? কপার ভালো। এবার বোঝা গেল কেন? হ্যাঁ। ক্লিয়ার সবার কাছে? স্যার বলছি তাহলে কপারের জায়গায় তো আমি সোডিয়ামও নিতে পারি। সোডিয়াম, দেখো সোডিয়াম একটা কন্ডাক্টর, বাট সোডিয়াম যখনই, সোডিয়াম ওর একটা কেমিক্যাল রিয়াকশন হয়, যদি তুমি ওকে জল দিয়ে দাও বা জলীয় বাষ্পর সঙ্গে মিশে গেলে ওটা ব্লাস্ট করে যায়। কি বললাম বুঝলে? ওটা কেমিক্যাল কম্পোজিশনে অনেক ব্যাপার আছে। সোডিয়াম মানে কি? লবণ, বুঝলে? ইয়েস স্যার। সোডিয়াম মেটাল হয় একটা, এটা সোডিয়াম মেটালের কথা বলছি, কিন্তু সোডিয়াম মেটাল কি হয়? অনেক কস্টলি হয়, এবং সেই সোডিয়াম মেটাল যখনই জলীয় বাষ্পর সংস্পর্শে আসবে, ব্লাস্ট করে যাবে। ঠিক আছে? তো আমাকে তো সবই দেখতে হবে, আমি শুধু গুড কন্ডাক্টর দেখলে তো হবে না। এখানে আমরা কি দেখছি? কোনটা গুড কন্ডাক্টর? শুধু গুড কন্ডাক্টর দেখলে হবে না, আমাকে দাম দেখতে হবে, এক্সিস্টেন্স দেখতে হবে, আদৌ পাওয়া যায় কিনা। তা এর থেকে তো কপারের থেকে আবার ইয়ে ভালো, কি বলো তো? সিলভার। কিন্তু আমি সিলভার স্যার কি ইউজ করতে পারবো? কত টাকা দাম বলো তো? তুমি রুপোর কন্ডাক্টর বানাতে পারবে? দেশ ভিখারি হয়ে যাবে, তাই না? কস্ট বেশি পড়ে যাবে। একদম। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার কি হচ্ছে, যত অরবিট বাড়ছে তত আমাদের কি হচ্ছে কন্ডাক্টরের মধ্যে, তার মানে তুমি বলতে পারো যে সোডিয়ামের থেকে কপার কিন্তু অনেক ভালো। ঠিক আছে? ইয়েস স্যার। সোডিয়ামের বাইরেও এক আছে, এর বাইরেও এক আছে।
আবার যে 5 নম্বর কক্ষপথ ধরো এরকম আছে 2, 8, 18, তাহলে 4 নম্বর কক্ষপথে ম্যাক্সিমাম কটা থাকতে পারে? 2 ইন্টু 4 স্কোয়ার মানে কত? 4 4-এ 16, 16 দুগুণে 32, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ 32, আবার এখানে 1 দিলে, তার মানে 5 নম্বর কক্ষপথে যার একটা ইলেকট্রন সে কপারের থেকেও ভালো হবে কন্ডাক্টর। বোঝা গেল সিকোয়েন্সটা কি করে বাড়ছে? হ্যাঁ, দিস ইজ আ প্রসিডিওর। তাহলে কত হচ্ছে? 32 আর 18, 50, 61, তার মানে 61, এটা সিলভার। ওকে, এইভাবে যত এগোতে থাকবে তত কন্ডাক্টিভিটি ইনক্রিজ করতে থাকবে। তো যাই হোক, আমরা আলটিমেট একটা আইডিয়া পেয়ে গেছি যে আমি কেন কপারকে গুড কন্ডাক্টর বলি, হোয়াই, অ্যালুমিনিয়ামের জায়গায়। কিন্তু বেশিরভাগ জায়গায় তাহলে অ্যালুমিনিয়াম কেন ইউজ করা হয়? ট্রান্সমিশন লাইনে, বাড়ির পাশে দেখেছো তো বড় বড় ট্রান্সমিশন লাইন, বা তোমার বাড়ির পাশে পোলের মধ্যে কি কপার কন্ডাক্টর লাগানো আছে না অ্যালুমিনিয়াম? অ্যালুমিনিয়াম স্যার। ওয়াই? অ্যালুমিনিয়াম স্যার। কেন স্যার? কপার তো স্যার যদি ভালো কন্ডাক্টর। স্যার কপার যদি করা হয় তাহলে কপার তাহলে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, না অ্যাকচুয়ালি কপার অনেক দামি, বুঝতে পারলে? তার মানে আমাকে শুধু ভালো কন্ডাক্টর দেখলেও হবে না, আমাকে তার কি দেখতে হবে? কস্টিং দেখতে হবে। ইউ আর এ ইঞ্জিনিয়ার, কম পয়সায় ভালো জিনিস তৈরি করতে হবে তোমাকে। সো আমি তোমাদের বলে দিচ্ছি, কন্ডাক্টিভিটি বলে একটা ব্যাপার আছে, পরে সব বুঝতে পারবে। কন্ডাক্টিভিটি বলতে কিছুই না, কন্ডাক্ট করার ক্ষমতা, মানে কারেন্ট ফ্লো করার ক্ষমতা, কারেন্টকে ফ্লো করার ক্ষমতা, দ্যাট ইজ কল কন্ডাক্টিভিটি, যেটা কপারের থেকে অ্যালুমিনিয়ামের প্রায় নিয়ার অ্যাবাউট 40% কম। মানে কপার যদি 100% কারেন্ট ফ্লো করতে পারে, এটা যদি কপার হয়, অ্যালুমিনিয়াম সেখানে মাত্র 60% কারেন্ট ফ্লো করতে পারে। তবুও আমরা অ্যালুমিনিয়াম ইউজ করি ডিউ টু দ্য কস্টিং। ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝেছি। একদম। তাহলে এরপর থেকে তোমরা একটা মানে মানে অ্যাটমিক নাম্বার দেখে বলে দিতে পারবে তো যে এটা কপার, মানে এটা কি অ্যালুমিনিয়াম, মানে সরি কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর বলতে পারবে তো? হ্যাঁ স্যার। চলো এবার সেমিকন্ডাক্টরে আসছি। তাহলে এটা কি বলো তো? আহ, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 32, জার্মেনিয়াম 32, এটা কি হবে? বাকিরাও রেসপন্স করবে, সবাই রেসপন্স করবে, বুঝতে না পারলে 100 বার বলবে আমাকে। বাট সেমিকন্ডাক্টর হবে। সেমি কন্ডাক্টর, হোয়াই? কারণ ওর আউটার অরবিটে 4টা আছে, আর 4টা মানে আমরা জানি যে সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করবে। হ্যাঁ, তার মানে সিকোয়েন্সটা কি হবে? 2, 8, 2, 8, 18 আর 4। দ্যাট ইজ আ সেমিকন্ডাক্টর। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেমিকন্ডাক্টর? সেমিকন্ডাক্টর মানে কি? ইলেকট্রনিক্সে আরো ভালো পড়বে, জাস্ট আমি একটা ছোট্ট আইডিয়া দিচ্ছি তোমাদের, আর কিছু না। হোয়াট ইজ সেমিকন্ডাক্টর? ইনসুলেটরেও কাজ করবে আবার কন্ডাক্টরেও কাজ করবে। দেখো কি হচ্ছে সেমিকন্ডাক্টর। স্যার সেমি, সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যার মধ্যে আপনার ওই কন্ডাক্টিভিটি যেটা থাকে সেটা হচ্ছে কন্ডাক্টর আর ইনসুলেটর মাঝখানে। হ্যাঁ, তার মানে সেমিকন্ডাক্টর ইজ এ ডিভাইস which have a resistance in between conductor and insulator, which have a resistance in between conductor and insulator. স্যার বলছি যে মানে আমাদের তো কন্ডাক্টর ছিলই আর ইনসুলেটর ছিলই, তাহলে আমাদের কেন দরকার পড়লো সেমিকন্ডাক্টরে? ইলেকট্রনিক্সের স্যারকে বলবে কেন দরকার বলবো, কি বলে? আগের দিন তোমাদের কি পড়িয়েছিল? ও যে কোনো ডিভাইস গুলো তো তৈরি হয় সেমিকন্ডাক্টর দিয়ে, আপনার কিন্তু ওই কেন, টিভি। কেন ভালো করে বোঝো, আমি আজকে তোমাদের সব ক্লিয়ার করবো। দেখো বেসিক ক্লিয়ার করো ভাই। এই নেটওয়ার্ক থিওরি যখন আমি টানবো, হু হু করে টানবো, বিশাল স্পিডে টানবো, কোনো অসুবিধা নেই, বাট বেসিক্স যদি ক্লিয়ার থাকে তাহলেই ভালো করে বুঝতে পারবে পরেরগুলো।
দেখো সেমিকন্ডাক্টর বলছে ইজ আ ডিভাইস হুইচ হ্যাভ আ রেজিস্ট্যান্স ইন বিটুইন কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। তার মানে রেজিস্ট্যান্স ইন বিটুইন কন্ডাক্টর ইনসুলেটর মানে, তার মানে কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কত হবে? কন্ডাক্টরের রেজিস্ট্যান্স খুব কম না? মানে বাধা দেওয়ার ক্ষমতা কি কন্ডাক্টরের কম, তো কারেন্ট ফ্লো যেখানে বেশি হবে হুম, সেখানে রেজিস্ট্যান্স হুম, কম হবে, রাইট? তার মানে রেজিস্ট্যান্স হুম, এখানে খুব কম, রেজিস্ট্যান্স কম। ইনসুলেটরের মধ্যে কি হয়? রেজিস্ট্যান্স কি হবে? অনেক বেশি। তার মানে কি এ অনেক বেশি বাধা দেয় বলেই তো ইনসুলেটরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে না। ঠিক বলেছি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে সেমিকন্ডাক্টর কি বলছে? হুইচ হ্যাভ আ রেজিস্ট্যান্স ইন বিটুইন কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝামাঝি একটা ডিভাইস যার কারেন্ট ফ্লো করার ক্ষমতা কন্ডাক্টরের থেকে কম বাট ইনসুলেটরের থেকে বেশি। অর্ধ পরিবাহী, বাংলায় বলি আমরা কি? অর্ধ পরিবাহী, রাইট? কথাটা বুঝেছো? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। তার মানে তাহলে এইখানে আসছে সেমিকন্ডাক্টর। এবার তোমরা বলতে পারো যে স্যার আমি ফোনের মধ্যে তাহলে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল কেন ইউজ করব? কারণ এর তো বাধা বেশি। তাহলে আমি কন্ডাক্টর ইউজ করলে ফোনটা তো আমার আরো ভালো চলবে স্যার। সিম্পল কোশ্চেন। আমি সেমিকন্ডাক্টর কেন নেব? এর মধ্যে তো কারেন্ট ফ্লো বেশি হচ্ছে, কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো সেমিকন্ডাক্টরের থেকে বেশি হয়, এটা আমি বলে দিলাম তোমাকে, এখনই বললাম। কারণ এর বাধা এর থেকে বেশি, এর থেকে এর বাধা বেশি। তাহলে বাধা যদি এর বেশি হয়, কারেন্ট ফ্লো কম হচ্ছে, তাহলে আমি সেমিকন্ডাক্টর কেন ইউজ করবো স্যার? বলো দেখি কি বলবে। কোশ্চেনটা স্যার ক্লিয়ার হয়েছে? দিয়েই তো আমরা ডায়োড, রেজিস্টার, কিন্তু কেন তারপর আমি কন্ডাক্টর দিয়ে কেন বানালাম না? হোয়াই? আমাকে আনসার দাও। স্যার আলটিমেট তুমি বেসিক ডায়োড। আবার ম্যাটেরিয়ালটা গরম হতে শুরু করবে। কি বলছো? মানে স্যার বলছি মোবাইলে যদি কন্ডাক্টর বেশি ব্যবহার করা হয় তাহলে মোবাইল হিট বেশি প্রডিউস করবে তো। হ্যাঁ, সেমিকন্ডাক্টর হিট হবে না? স্যার তাতে কম হিট হবে কেন? তুলনামূলকভাবে। কেন কিন্তু কেন সেমিকন্ডাক্টরে কি থাকে যে ও কম হিট হয়? ওর মধ্যে একটা রেজিস্ট্যান্স প্রপার্টি থাকে, ওই জন্য বেশি নেগেটিভ কারেন্ট। টেম্পারেচার কোফিসিয়েন্ট, গুড, ঠিক বলেছো। তার মানে সেমিকন্ডাক্টর ইজ আ নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট। ঠিক আছে? কি বললাম? সেমিকন্ডাক্টর ইজ আ নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট। সবসময় মনে রাখবে যে রেজিস্ট্যান্সের সঙ্গে টেম্পারেচারের একটা সম্পর্ক, রেজিস্ট্যান্সের সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক হচ্ছে যদি রেজিস্ট্যান্স বাড়ে টেম্পারেচার বাড়বে। ফর কন্ডাক্টরের ক্ষেত্রে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? রেজিস্ট্যান্সের সঙ্গে টেম্পারেচারের ইনভার্সলি প্রপোর্শনাল, যদি রেজিস্ট্যান্স বাড়ে টেম্পারেচার এখানে কমে যায়। এটা একটা মেজার কারণ যে আমি সেমিকন্ডাক্টর ইউজ করি। আর কি কারণ আছে? এক মিনিট দাঁড়াও, আমি আসছি, হ্যাঁ এক মিনিট।
তাহলে তাহলে বুঝলি আমরা কেন সেমিকন্ডাক্টর নিচ্ছি। সেমিকন্ডাক্টরে আরেকটা অ্যাডভান্টেজ আছে, দেখো, ওয়ান অ্যানাদার অ্যাডভান্টেজ, সেমিকন্ডাক্টর ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো করাতে পারে, ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো করায়। সেমিকন্ডাক্টর কি করতে পারে, ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো করাতে পারে। তার মানে ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো কি স্যার, তোমার বাড়িতে এখানে লাইট আছে, এখানে তোমার সুইচ আছে, এখানে সুইচ, লাইট থেকে সুইচ পর্যন্ত তার লাগানো আছে। এই তারটাকে খুলে এই মাথাটা আমি এইদিকে লাগালাম আর এই মাথাটা এইদিকে লাগালাম, কোনো অসুবিধা হবে কি? না স্যার। কোনো অসুবিধা নেই। এটা কি কন্ডাক্টর, দ্যাটস ওয়াই কোনো অসুবিধা নেই। কিন্তু সেমিকন্ডাক্টর হলে অসুবিধা আছে, কারণ সেমিকন্ডাক্টর কি করে, ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো করাতে পারে, যেটা এ পারে না, বুঝলে? তার মানে সেমিকন্ডাক্টরে তোমাকে পোলারিটি দেখে লাগাতে হবে, বুঝেছো কি বললাম? সেমিকন্ডাক্টরে তোমাকে পোলারিটি দেখে, এটা অ্যাডভান্টেজ আছে, বিরাট বড় অ্যাডভান্টেজ। এটা একটা কারণ। আরেকটা কারণ আমি বলছি, আমরা এই সুইচটা অন করলাম, এই লাইটটা জ্বলে উঠলো, তার মানে এই তারের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো হচ্ছে, তার জন্য এই কারেন্টটা, এই লাইটটা জ্বলছে, তাই তো? ফ্লো অফ ইলেকট্রন, কারেন্ট যাচ্ছে বলেই তো লাইটটা জ্বলছে, বা কারেন্ট যাওয়া মানে কি, ইলেকট্রনের ফ্লো। তাহলে এখান থেকে কত ইলেকট্রন যাবে, তুমি কি রেগুলেটর দিয়ে ইলেকট্রনটাকে কন্ট্রোল করতে পারবে, ইলেকট্রন ফ্লোটাকে? না স্যার। করা যায় না, কোনোদিনই করা যায় না। তাহলে সুইচ দিলেই লাইট জ্বলবে, লাইটের আলো কমানো বাড়ানো তোমার হাতে নেই, কোনো রকম ব্যবস্থা নেই। তাহলে কি আছে, কিন্তু সেমিকন্ডাক্টর যদি লাগাও, ফ্লো অফ ইলেকট্রনকে কন্ট্রোল করা যায়। ক্লিয়ার হয়েছে কি বললাম? সেমিকন্ডাক্টরকে যদি লাগাও, ফ্লো অফ ইলেকট্রনকে কন্ট্রোল করতে পারবে। একটা তারের মধ্যে দিয়ে কত ইলেকট্রন যাচ্ছে, সেই ইলেকট্রনের ফ্লোকে তুমি কন্ট্রোল করতে পারবে ইউজিং সেমিকন্ডাক্টর। তাহলে মানে কতগুলো অ্যাডভান্টেজ বুঝতে পারছো? বলো, সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। হ্যাঁ, তাহলে একদম যে কোনো একজন রিপিট করো, আমি কি কি বললাম, তিনটে পয়েন্ট, ওয়াই, কেন আমি সেমিকন্ডাক্টর ইউজ করব, তিনটে মেজার পয়েন্ট বলেছি, বলো 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 বলো। স্যার কি বললেন? বললাম আমি তিনটে পয়েন্ট বললাম তো, কেন সেমিকন্ডাক্টর ইউজ করব। হ্যাঁ স্যার। বলো পয়েন্টগুলো কি কি বলেছি। ওয়ান ডাইরেকশনাল কারেন্ট ফ্লো করে, একদম তারপরে ইনভার্সলি প্রপোর্শনাল আছে টেম্পারেচারের সঙ্গে রেজিস্ট্যান্স, একদম আর তার সঙ্গে হলো ফ্রি ফ্লো অফ কারেন্টকে কন্ট্রোল করতে পারে। একদম গুড। তার মানে এতগুলো অ্যাডভান্টেজ যেগুলো কন্ডাক্টরে নেই, বুঝতে পেরেছো? তাহলে কন্ডাক্টরে একটাই অ্যাডভান্টেজ, ওটার মধ্যে রেজিস্ট্যান্স কম, বাট আমি আমার ফোনটা বা আমার যে যত ইলেকট্রনিক্স ডিভাইস আছে, আমি চাই যে ওখানে ফ্লো অফ ইলেকট্রনটাও যাতে আমি কন্ট্রোল করতে পারি, দ্যাটস ওয়াই আমরা সেমিকন্ডাক্টর ইউজ করি। ওকে, সো দিট ইজ, মানে কি বলবো, এটা আমাদের ইলেকট্রনিক্সের ক্লাস নয়, আর বেশি গভীরে যাচ্ছি না আমি, ঠিক আছে? তো আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর সম্বন্ধে। এইবার এইবার যে জিনিসটা, সেটা হচ্ছে কারেন্ট কি। এত কিছু জানার পর এবার আমরা আসবো কারেন্ট কি। দেখো, কারো অসুবিধা নেই তো এই পর্যন্ত? দু তিনজন রেসপন্স করছো না কিন্তু, রনি, দীপ্রদীপ, বলো না স্যার, কোনো অসুবিধা নেই। বুঝেছো তো? হ্যাঁ, দেখো বোঝাটা ব্যাপার, না বুঝলে কিন্তু হবে না। এবার দেখো, কারেন্ট হচ্ছে, আমি একদম, ধরো এখানে তুমি একটা ব্যাটারি নিয়েছো, ব্যাটারি না একটা কন্ডাক্টর নিয়েছো, এটা একটা তামার তার, মানে এটা কপার ওয়্যার, এটা একটা কপার ওয়্যার। এবার এই কপার ওয়্যারটা কি দিয়ে তৈরি, এটা ইনফাইনাইট নাম্বার অফ অ্যাটম দিয়ে তৈরি, রাইট? অনেকগুলো অ্যাটম দিয়ে এটা তৈরি হয়েছে, হ্যাঁ। তো আমি ধরে নিলাম এরকম অনেকগুলো অ্যাটম আছে এটার মধ্যে, অনেকগুলো অ্যাটম দিয়ে এটা তৈরি। যে কোনো হিউম্যান বডি থেকে শুরু করে
আমাদের পেন পেপার তুমি যে খাতার উপরে লিখছো সব কিছু অ্যাটম দিয়ে তৈরি। তাহলে সব কিছু যদি স্যার অ্যাটম দিয়ে তৈরি হয়, সবার মধ্যে ইলেকট্রন আছে, তাহলে সবার মধ্যে কারেন্ট কেন ফ্লো করে না? রাইট? তার কারণ একটাই, আউটার অরবিটে ইলেকট্রন সংখ্যা বেশি তাই। তার মানে কি সবার মধ্যেই কারেন্ট ফ্লো করবে, কিন্তু তোমাকে ফোর্স বেশি করে দিতে হবে। এটাই হচ্ছে মেন কারণ। কাগজ যে ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি সেটার মধ্যেও ইলেকট্রন আছে, কিন্তু ওই ইলেকট্রনটা মুভ করতে পারে না। হোয়াই? বিকজ তার আউটার অরবিটে ইলেকট্রন সংখ্যা বেশি। ওটা ফ্রি ইলেকট্রন নয়, ওটা ভ্যালেন্স ইলেকট্রন, মানে ভ্যালেন্স সবাই, তার মানে ওটা ফ্রি ইলেকট্রন নয়। তার মানে ওকে আমাকে বেশি করে ফোর্স দিলে তবে ওর কন্ডাক্টিভিটি ব্রেক হবে, মানে সরি ইনসুলেটিং প্রপার্টি ব্রেক হবে, তবে কি ডাইলেকট্রিক স্ট্রেংথ ব্রেক হলে তবেই ও কি করবে, কারেন্ট ফ্লো করতে পারবে। এবার দেখো আমি একটা কপার নিয়েছি, কপার ওয়্যার, তার মানে এখানে অসংখ্য আছে, অ্যাটম আছে। অ্যাটম থাকা মানে কি এখানে অনেকগুলো ইলেকট্রন আছে না, এই যেরকম প্রত্যেকটা অ্যাটমের মধ্যে একটা করে ইলেকট্রন আছে। কপারের মধ্যে স্যার। একটা একটা ইয়েতে একটা করে ফ্রি ইলেকট্রন থাকে, একটা কপারের অ্যাটমে একটা করে ফ্রি ইলেকট্রন থাকে, আউটার অরবিটে একটা ইলেকট্রন। তাহলে এরকম অসংখ্য একটা একটা করে অসংখ্য ফ্রি ইলেকট্রন আছে এখানে। এই ফ্রি ইলেকট্রনগুলোকে তুমি যখনই এখানে ব্যাটারি লাগাবে, যখনই এখানে ব্যাটারিটা লাগাবে, তখনই কি হবে, এই ব্যাটারিটা এটা কি পজিটিভ আর এটা নেগেটিভ চার্জ, জানো তো? তাহলে ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। হ্যাঁ, এটা কি পজিটিভ। তুমি যখনই এখানে ব্যাটারিটা লাগাবে, ব্যাটারির পজিটিভের সঙ্গে ইলেকট্রনগুলো কি হবে, অ্যাট্রাকশন হবে না রিপালশন হবে? অ্যাট্রাকশন হবে। অ্যাট্রাকশন হবে, গুড বয়। তাহলে এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো এর দিকে আসতে থাকবে। কোন দিক? তাহলে ওর ওয়েটা কি হবে? দিস ইজ আ ডাইরেকশন, এই তারের মাধ্যমে। তার মানে এটা তো পুরোটাই কন্ডাক্টর আলটিমেট, আমি এইটুকু দেখিয়েছি, আলটিমেট এটা পুরোটাই কপার কন্ডাক্টর, তাই না? এটা পুরোটাই কপার কন্ডাক্টর। তার মানে সব থেকে সামনে যে ইলেকট্রন থাকবে সে সবার আগে এখানে যাবে, তারপরে যে থাকবে সে এখানে যাবে, তারপরে যে থাকবে সে এখানে যাবে। তার মানে কি ইলেকট্রনগুলো এইভাবে ফ্লো হতে থাকবে পজিটিভের দিকে, পজিটিভ থেকে আবার এখানে নেগেটিভে আসবে, এখান থেকে আবার এইভাবে ফ্লো হতে থাকবে। তাহলে ভালো করে একটা জিনিস বোঝো তো, তাহলে এখানে তো স্যার অসংখ্য ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো পজিটিভের দিকে ফ্লো হচ্ছে, তাহলে ইলেকট্রন এইদিকে ফ্লো হচ্ছে, তাহলে একটা সার্কিটে ইলেকট্রন যেদিকে ফ্লো করে কারেন্ট কোন দিকে ফ্লো করে, তার অপোজিট দিকে। অপোজিট দিকে। এই জন্যই আমরা একটা যখন সার্কিট আঁকি বলি কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভে ফ্লো করে, বলি না আমরা? বলি তো? হ্যাঁ স্যার। কেন বলি বোঝা গেল কি? স্যার এখানে একটা প্রশ্ন আছে। বলো। প্রশ্নটা হলো, এইখানে তো এটাতে বুঝলাম যে ইলেকট্রন এদিকে যায় তাই জন্য কারেন্টের ফ্লোটা অপোজিট দিকে হয়, একদম। কিন্তু কারেন্টের যে ফ্লো যেটা বলা হচ্ছে ওটা কি? ওটা কি বোঝাচ্ছি? ওটা কি? হ্যাঁ, দারুণ কোশ্চেন। ঠিক আছে, বলছি আমি। তাহলে বলো, আগে বলো এইটুক কি বুঝেছো যে কারেন্ট তাহলে উল্টো দিকে কেন যায়? আমি বলছি কারেন্ট কি, ইলেকট্রন কেন পজিটিভের দিকে ফ্লো করছে, সবার কি ক্লিয়ার? তাহলে এই দেখো এই ব্লু কালারের এটা যদি আমাদের কারেন্ট ইলেকট্রনের ডাইরেকশন হয়, তাহলে কারেন্টের ডাইরেকশন কি হবে, তার অপোজিট দিকে হবে। এটা হবে কারেন্টের ডাইরেকশন। হ্যাঁ স্যার। একদম। এবার ভালো করে বোঝো, তুমি একটা সিনেমা হলে তোমরা চারজন বন্ধু মিলে বসে আছো, সবাই ইলেকট্রন। যখনই এখানে কিছু পজিটিভ আয়নকে ছেড়ে দেবো আমি, যখনই আমি এখানে কিছু পজিটিভ আয়নকে ছেড়ে দেব, তখনই এই ইলেকট্রনগুলো কি করবে, সিট ছেড়ে এর দিকে যেতে থাকবে, অ্যাট্রাক্ট করবে না? হ্যাঁ করবে। করবে। একদম। সবার আগে কে যাবে, এ না এ, যে সব এটা থেকে সবার কাছে আছে? আছে। একদম। তার মানে এ প্রথমে চলে গেল, তারপরে কে যাবে, এ যাবে, তারপরে এ যাবে, তারপরে এ যাবে। তাহলে আমি কি দেখলাম, ইলেকট্রনগুলো প্রথমে এ গেল, তারপর এ গেল, তারপর এ গেল, তারপর এ গেল। তাহলে এটাকে আমরা ইলেকট্রনের ডাইরেকশন বলছি তো? হ্যাঁ। একদম।
এবার সবার আগে সিট কোনটা খালি হলো? এই সিটটা। প্রথমটা, তারপরে এটা। সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফোর্থ। তাহলে সিট খালি হচ্ছে কোন ডাইরেকশনে? কোন দিয়ে ডাইরেকশনে বলো? ডান তার দিকে অপোজিট, ডান দিকে। তাহলে এটা যদি ফ্লো অফ ইলেকট্রন হয়, এটা কি? কারেন্ট। ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ স্যার। ফুল ক্লিয়ার বলো সবাই, যারা যারা আছো। রেসপন্স করবে ভাই, নাহলে হবে না কিন্তু। স্যার ফুল ক্লিয়ার, বাট আমার সবসময় আনমিউট হচ্ছে না, তাই আমি মেসেজে লিখে দিচ্ছি। ও মেসেজ আমি দেখতে পারবো না, হ্যাঁ সরি। ও ঠিক আচ্ছা আছে ঠিক আচ্ছা। আছে ঠিক আছে, পুরো ক্লিয়ার আছে, এটাই আমার কাছে অনেক। তো এই জিনিসটা আমি বলছি তোমাদের, তোমরা 1000টা চ্যানেল ঘুরে নাও, কোনোদিনই ইউটিউবে এই কন্টেন্ট পাবে না কিন্তু। কি বললাম বুঝলে তো? একদম হ্যাঁ স্যার। ফুল। আমি তোমাদের যখন পড়াবো প্রত্যেকটা জিনিস তোমরা 1000 রকম ভাবে কোশ্চেন করতে পারো, নো ইস্যু, বাট কনসেপ্ট ক্লিয়ার করে তবেই ক্লাস ছাড়বে। তাহলে বুঝলে কারেন্ট কি করে ফ্লো করে? বিশাল ইন্টারেস্টিং জিনিস, তাই না? হ্যাঁ আর স্যার। সবাই এক কথায় কি বলে দেয় দেখো, কারেন্ট বোঝানোর জন্য কতক্ষণে ক্লাস হলো? প্রায় 50 মিনিট। সবাই এক কথায় কি বলে, হোয়াট ইজ কারেন্ট? কারেন্ট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন। ইলেকট্রন যে কারেন্ট যেদিকে ফ্লো করে, ইলেকট্রন তার অপোজিটে ফ্লো করে। কিন্তু সেটা বোঝাতে গেলে কিন্তু অনেক সময় দরকার, তাই না? তাহলে এবার ভালো করে বোঝো। তাহলে এবার কি হয় অ্যাকচুয়ালি, তাহলে ভোল্টেজ কি স্যার? আমি তো কারেন্ট বুঝে গেছি। শুভদীপ বুঝলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একদম। নেটওয়ার্কে তোমাদের এমন স্ট্রং করে দেবো না, সব সাবজেক্ট দেখবে আরামসে চুটকি মেরে হয়ে যাবে। দেখো কারেন্ট হলো, এবার আমরা ভোল্টেজ দেখব। ভোল্টেজ কি? ভোল্টেজ কিছুই না, একটা ফোর্স। ভোল্টেজ একটা ফোর্স যেটা কি করে, ইলেকট্রনকে ফ্লো করায়। মানে ওই ফোর্স যখনই তুমি ক্রিয়েট করবে, তুমি যখনই একটা মানে ব্যাটারিকে লাগাবে, দেখো ভালো করে বোঝো। তোমার কাছে একটা পেন্সিল ব্যাটারি আছে, এই যে এরকম ব্যাটারি আছে। এই ব্যাটারিটা এই ব্যাটারিটা যখন নর্মালি আছে তখন কোনো ব্যাপার না, কিন্তু তুমি যখনই এটার সাথে একটা ছোট্ট লাইটকে লাগিয়ে দিলে, সাথে সাথে এই লাইটটা জ্বলে ওঠে না? তার মানে কি হচ্ছে হ্যাঁ এখানে? স্যার। তার মানে এখানে কি হচ্ছে, যখনই এ একটা ক্লোজ পাথ পেলো, তখনই কি করলো, ও এই এনার্জিটাকে রিলিজ করতে শুরু করলো। এর ভেতরে স্টোর এনার্জি থাকে। সবাই কিন্তু নোট ডাউন করতে থাকবে। যতটুকু আমি লেখাচ্ছি, যা লেখাচ্ছি নোট ডাউন করবে। নোট না করলে আলটিমেট কোনো লাভ নেই, দুদিন পর সব ভুলে যাবে। আর যদি নোট করা থাকে, যা যতটুকু লেখাচ্ছি, আমি নোটস লেখাচ্ছি না, আবার যতটুকু লেখাচ্ছি যদি একবার চোখ বুলিয়ে নাও সব মনে পড়ে যাবে, কিন্তু খাতায় থাকতে হবে। দেখো তাহলে এর মধ্যে স্টোর এনার্জি আছে, স্টোর এনার্জি। যে এনার্জিটা উইথাউট এনি ক্লোজ পাথ ও রিলিজ করতে পারছে না। ও কি করতে পারছে না? রিলিজ করতে পারছে না। তার মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তুমি যখনই এখানে একটা তারকে লাগিয়ে দিলে, এই পজিটিভটা কি করবে, এখানকার ইলেকট্রনগুলোকে ওর কাছে টানতে থাকবে। ইলেকট্রনগুলো যখনই এর কাছে আসতে থাকবে, তখনই কারেন্ট কি হবে, এইদিকে ফ্লো করতে শুরু করবে। আর কারেন্ট যখনই ফ্লো করবে, বাল্বটা জ্বলে উঠবে। বোঝা গেল? স্যার আরেকবার বলুন। দেখো এই ব্যাটারিটা কি, ব্যাটারিটা হচ্ছে একটা স্টোর চার্জ, মানে এর মধ্যে স্টোর এনার্জি আছে অনেকগুলো। এর মধ্যে এনার্জি স্টোর করে রাখা আছে, বাট উইথাউট এনি ক্লোজ পাথ। ক্লোজ পাথ ছাড়া কেউ কোনোদিনও নিজের এনার্জিকে রিলিজ করতে পারে না। কেউ কোনোদিনও নিজের এনার্জিকে রিলিজ করতে পারে না। তো এই যে স্টোর এনার্জিটাকে রিলিজ করার জন্য আমি কি করলাম, ব্যাটারির দুটো প্রান্ত জুড়ে দিলাম। বুঝেছো? তাহলে এটা একটা ক্লোজ পাথ হয়ে গেল না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার ইলেকট্রনগুলো দেখো এইভাবে পুরো ব্যাটারির মধ্যে দিকে এইভাবে ঘুরতে থাকে। ইলেকট্রন ইলেকট্রন কোনোদিনও নষ্ট হয় না। ইলেকট্রন কি হয়, ঘুরতে থাকে। ইলেকট্রন শুধু ফ্লো করে এক জায়গা থেকে অন্য জায়গায়। একটা ক্লোজ পাথের মধ্যে ইলেকট্রন শুধু ঘুরতে থাকবে। ইলেকট্রন কোনোদিনও নষ্ট হয় না। নষ্ট হয় কি? ভোল্টেজ। তুমি ইলেকট্রন, তোমার বন্ধু ভোল্টেজ। তুমি ইলেকট্রন, তোমার বন্ধু ভোল্টেজ।
ভোল্টেজ ঠেলছে তোমাকে, ভোল্টেজ কি করছে, ব্যাটারির মধ্যে স্টোর এনার্জি আছে, এই এনার্জিটা ইলেকট্রনকে ঠেলছে, ইলেকট্রনকে ঠেলছে বলেই তো কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এনার্জি কার নষ্ট হচ্ছে, তোমার না তোমার বন্ধুর? বন্ধু। এক্স্যাক্টলি। তার মানে আচ্ছা। যে ইলেকট্রন সে দাঁড়িয়ে আছে চুপচাপ, আর যে ভোল্টেজ সে ইলেকট্রনকে কন্টিনিউয়াসলি ফোর্স দিচ্ছে, তার জন্যই কিন্তু ইলেকট্রন ফ্লো করছে। তাহলে অলওয়েজ রিমেম্বার যে আমরা যে এই যে লস বলি, লসটা আলটিমেট কিছুই না, ভোল্টেজ ড্রপ। যেখানে ভোল্টেজের লস হয়, ইলেকট্রনের নয় কিন্তু। ইলেকট্রন শুধু ফ্লো করে, যত বেশি ফোর্স দেবে তত বেশি ইলেকট্রন ফ্লো করবে, যত বেশি ইলেকট্রন ফ্লো করবে তত কারেন্ট বেশি ফ্লো করবে। ক্লিয়ার? বাট আলটিমেট নষ্ট কে হচ্ছে বা ক্ষয়ে যাচ্ছে কে, বা এনার্জি কার রিলিজ করছে, ভোল্টেজের। তার মানে ভোল্টেজ কিছুই না, নাথিং বাট এ ফোর্স, যেটা কি করে, ইলেকট্রনকে ফ্লো করতে সাহায্য করে। ক্লিয়ার হয়েছে? তো এটা একটু ইংরেজিতে একবার বলে দিন না, এটা একটু শর্ট করে দিব। শর্ট ভাবে দেখো, কিছু না, দেখো তুমি ধরো এখানে একটা কন্ডাক্টর আছে, এই যে কন্ডাক্টর, ওকে, তুমি এখানে যখনই এই ভোল্টেজ সাপ্লাইটাকে যখনই লাগাবে, মানে এটা তো ব্যাটারি সিম্বল, জানো তো, এটা ব্যাটারি সিম্বল। তুমি যখনই একটা ব্যাটারিকে এখানে লাগাবে, তখনই এই ব্যাটারিটা কি করবে, এই যে পজিটিভ চার্জ কি করবে, ইলেকট্রনগুলোকে ওর দিকে অ্যাট্রাক্ট করবে, আর কারেন্ট কি করবে, এইদিকে ফ্লো করবে। তার মানে যা করছে এই ব্যাটারিটা করছে, ব্যাটারিটার মধ্যে স্টোর এনার্জি আছে, ও কি করছে, এনার্জিটাকে রিলিজ করছে। কি করে রিলিজ করছে, যে না, ও ইলেকট্রনটাকে ওর দিকে অ্যাট্রাক্ট করছে। বুঝেছো? তার মানে মেন কাজ করছে ও, ব্যাটারিটা ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করছে, টানছে। ইলেকট্রন টানছে বলেই কারেন্ট ফ্লো করছে, এটাই। দেখো, ঠিক আছে। তুমি দাঁড়িয়ে আছো, তুমি কাউকে তোমার দিকে টানছো, তার জন্য তোমার এনার্জি লস হবে, তুমি কাউকে ঠেলছো, তার জন্য তোমার এনার্জি লস হবে, তাই না? দুটোতেই তো আলটিমেট কি হচ্ছে, ইলেকট্রনকে টানছে, কারেন্টকে ফ্লো করাচ্ছে, ব্যাপার একই। এনার্জি লস হচ্ছে কার, এই স্টোর এনার্জিটার বা ভোল্টেজটার। কন্ডাক্টর তো দাঁড়িয়ে থাকে, আর ইলেকট্রন কোথায় থাকে, ইলেকট্রন তো কন্ডাক্টরের মধ্যে থাকে, তোমার মধ্যেও ইলেকট্রন আছে, কাগজের মধ্যে আছে, পেনের মধ্যে আছে, তো ইলেকট্রন কি নষ্ট হয়? তাহলে যদি ইলেকট্রন, যদি কারেন্ট নষ্ট হতো, ভালো করে বোঝো, আমরা ভুল বলি যে কারেন্ট পড়ে, কারেন্ট যদি পুড়ে যেত, কারেন্ট যদি পুড়তো তার মানে ইলেকট্রন পুড়তো, আর ইলেকট্রন পোড়া মানে কি, অ্যাটমটা নষ্ট হবে, অ্যাটম নষ্ট হওয়া মানে তারটা জ্বলে যাবে। তার কি পুড়ে যায় তোমাদের বাড়িতে, তার পুড়ে, বলো? তারের কোনোদিনও নষ্ট হয় না কোনো জিনিস। তার মানে কি হচ্ছে, আলটিমেট ইলেকট্রন কোনোদিনও লস হয় না, ইলেকট্রন ড্রপ হয় না। ড্রপ হচ্ছে কার, এনার্জি নষ্ট হচ্ছে কার, ভোল্টেজে। ওকে, মনে থাকবে সবার? হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ। এইবার আমরা দেখব হোয়াট ইজ ইএমএফ অ্যান্ড হোয়াট ইজ পিডি। পিডি মানে কি বলো? Potential ডিফারেন্স। এক্স্যাক্টলি। তার মানে এটার ফুল ফর্ম কি, ইএমএফ এর ফুল ফর্ম কি? electromagnetic ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স। আর এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, বলছি কোন নোট করতে করতে যদি কোনো জায়গায় ছুটে যায় তাহলে কি সেটা ডাউনলোড থাকবে, মানে ভিডিওটা কি ডাউনলোড থাকবে? এই দেখো ভিডিওটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে, কোনো চিন্তা নেই, হ্যাঁ ভিডিও রেকর্ড হচ্ছে। ডাউনলোড কতক্ষণ পরে পাবো? এই তো আমি খাওয়া দাওয়া করে রাতে সব কাজগুলো করি, বুঝতে পারলে? ঠিক আছে, আমি আচ্ছা স্যার, আপলোড মানে করে দেবো, মানে মানে কোনো আজকে জায়গায় বা নোট। কালকের মধ্যে তুমি পেয়ে যাবে, কাল সকালের মধ্যে। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে এটাকে আমাকে নামাতে হবে, তারপরে আপলোড করতে হবে, তারপরে অ্যাপে আপলোড করতে হবে, অনেক ঝামেলা থাকে, ঠিক আছে, করবো, করে দেবো আমি রাতে খাওয়া দাওয়া করে ওগুলো, এই কাজগুলো বসি। হ্যাঁ, সবাই প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড পাবে, কোনো চিন্তা নেই। দেখো এবার ভালো করে বোঝো, তাহলে ইএমএফ কি আর পোটেনশিয়াল ডিফারেন্স কি, হোয়াট ইজ ইএমএফ অ্যান্ড হোয়াট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স, ভালো করে বুঝবে। ইএমএফ কিছুই না, ইএমএফ নাথিং বাট এ স্টোর এনার্জি। ইএমএফ কি, স্টোর এনার্জি। তার মানে এই যে ব্যাটারিটা আছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ,
এই ব্যাটারিটাকে যতক্ষণ তুমি কোনো কন্ডাক্টর যুক্ত করোনি এটার সাথে, দেখো এখনো ডিসকানেক্টেড আছে, এর মধ্যে কি এনার্জি নেই বলো? আছে নিশ্চয়ই, এর মধ্যে তো এনার্জি আছে। যে হ্যাঁ স্যার, আছে। এনার্জিটা আছে এটা এখানেও যা আছে এখানেও তাই আছে, কোথাও কম বেশ নেই, পুরোটার মধ্যে ইকুয়াল এনার্জি আছে। এটাকে আমরা বলছি ইএমএফ। বোঝা গেল? এটাকে আমরা বলছি ইএমএফ, স্টোর এনার্জিটাকে। বাট যখনই তুমি এই তারটার সাথে এটা কানেক্ট করবে তখনই এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, আর এখানে বাল্বটা জ্বলে উঠবে। একটা লোড ছাড়া তো আর কারেন্ট হয় না, বাল্বটা জ্বলে উঠবে। এই বাল্বটা কি জ্বলে উঠলে এখানে ড্রপ হবে না, ভোল্টেজ ড্রপ? ভোল্টেজ ড্রপ কাকে বলে? তার মানে এই যে ভোল্টেজটা, যে এই যে ইলেকট্রনটাকে ঠেলছে, তার জন্য এর এনার্জি লস হবে তো। সেটাই তো এই বাল্বের অ্যাক্রসেই হয়। দেখবে একটা বাল্ব হিট হয়ে যায়, দেখেছো জ্বালালে? হ্যাঁ স্যার। তার মানে ওখানে কি হচ্ছে? ওখানে পাওয়ার ড্রপ হচ্ছে, আলটিমেট পাওয়ার ড্রপ, ভোল্টেজ ড্রপ, আলটিমেট ড্রপ হচ্ছে। আমি সব আস্তে আস্তে আসবো। তো সবসময় মনে রাখবে, তুমি যখনই এটাকে লোড বলি আমরা, লোড যে কোনো ফ্যান, লাইট, টিভি, তুমি যাই লাগাও না কেন, এই ব্যাটারিটার সাথে তুমি যাই লাগাও না কেন, এদের এখানে কি হচ্ছে? লসেস হচ্ছে। তার মানে এই লসেসটা কি? এটা ভোল্টেজ ড্রপ। তার মানে এখানে ভোল্টেজের ড্রপ হচ্ছে। তাহলে এখানকার যখনই তুমি এটা কানেক্ট করে দেবে, এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ কি সমান থাকবে? না। তার কারণ কি? এখানে দেখো, এখানে এখানে কিছুটা ড্রপ হয়ে যাবে, তার মানে এখানকার ভোল্টেজ আলাদা, এখানকার ভোল্টেজ আলাদা হয়ে যাবে। তাহলে দুটো পয়েন্টের মাঝে তখন কি ক্রিয়েট হবে? পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে না? হ্যাঁ, হবে। তার মানে আমি যদি স্যার এরকম, বলছি এই জায়গাটা কি বুঝলাম না স্যার, মানে একদম একদম ডিফারেন্ট। একদম বলছি বলছি বলছি। ধরো এটা একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? রেজিস্ট্যান্স কি করে কারেন্ট ফ্লোকে? স্যার বাধা দেয়। এটা একটা রেজিস্ট্যান্সের সিম্বল, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমি যখনই এখানে ইয়েটা ব্যাটারিটা লাগাবো, রেজিস্ট্যান্স মানে কিছুই না, রেজিস্ট্যান্স দিয়ে বোঝায় যে ওটা একটা লোড। এটা তোমার এসি, ফ্রিজ, টিভি, যা ইচ্ছা হতে পারে, লাইট, যা ইচ্ছা হতে পারে, এটাকে আমরা রেজিস্ট্যান্স দিয়ে ডিনোট করি, যেটা কারেন্ট ফ্লোকে বাধা দেয়, মানে এটা একটা লোড হিসাবে কাজ করছে। তাহলে এই রেজিস্ট্যান্সটা কি করে? কারেন্ট ফ্লোকে বাধা দেয়। তাহলে এখান থেকে, তাহলে একটা কথা বলো, এখানকার যা ভোল্টেজ হবে, এখানকার যা ভোল্টেজ হবে, এখানকার ভোল্টেজ কি সেম হবে দুটো প্রান্তের ভোল্টেজ? না স্যার, না। সেম হবে। তার কারণ কি? এখানে তো কিছুটা ড্রপ হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে যদি এখানে এ এ যদি 10 ভোল্ট থাকে, তার মানে বিতে 10 ভোল্টের থেকে কম হবে। তার কারণ কি? কিছু পরিমাণ ভোল্টেজ তো এখানে ড্রপ হয়ে গেছে, রেজিস্ট্যান্সটার জন্য ড্রপ হয় ভোল্টেজে, এখানে ভোল্টেজটা ক্ষয়ে যায়। তাহলে এখানে যদি ভোল্টেজের ড্রপ হয়ে যায়, তাহলে এই দুটো প্রান্তের মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, দ্যাট ইজ কল্ড পোটেনশিয়াল ডিফারেন্স। বোঝা গেল? হ্যাঁ। তার মানে ইএমএফ কাকে বলছি? যখন আমরা লোড কানেক্ট করিনি, মানে স্টোর এনার্জিকে ইএমএফ বলছি। যখনই লোড কানেক্ট করছি, তাহলে লোড কানেক্ট করলেই এই ব্যাটারির দুটো প্রান্তে দু রকমের ভোল্টেজ হয়ে যায়। কেন স্যার? তার কারণ ওপরটা পজিটিভ, তাহলে এখানকার যা ভোল্টেজ এখানেও সেম ভোল্টেজ, এখানে ভোল্টেজ কোথাও কমেনি, ভোল্টেজ। তার মানে আমরা এরকম করে জিনিসটাকে ধরি, দেখো এটা ব্যাটারি, এই পয়েন্টটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তার মানে এখানে এ পয়েন্ট হলে এটাও এ পয়েন্ট, তার মানে এটাও আলটিমেট এ পয়েন্ট। এটা পুরোটাই এ পয়েন্ট, এটা পুরোটাই এ পয়েন্ট, আর এটা পুরোটাই বি পয়েন্ট। তার মানে এখানকার যা ভোল্টেজ এখানকার ভোল্টেজ সেম, আবার এখানকার যা ভোল্টেজ এখানকার ভোল্টেজ সেম। তাহলে আমি কি বলতে পারি? যে যখনই একটা ব্যাটারির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে, যখনই লোড লাগাবো তখনই পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে। তাহলে এইটার ডেফিনেশন এইভাবে বলা যায়, নট অনলি ব্যাটারি, পোটেনশিয়াল ডিফারেন্স দুটো রেজিস্ট্যান্সের মধ্যেও হতে পারে, ব্যাটারির মধ্যেও হতে পারে, সব জায়গায় হতে পারে। তার মানে ভোল্টেজের ডিফারেন্স ক্রিয়েট হলেই ওটাকে পোটেনশিয়াল ডিফারেন্স বলবো। তাহলে ভালো করে বোঝো, এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়,
এখান থেকে এই পর্যন্ত এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত, তার মানে আমরা কি জানি, পিডি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই চার্জ, জানো তো, ডাব্লু বাই কিউ, পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু ডাব্লু বাই কিউ, ওয়ার্ক ডান বাই চার্জ। ওকে, তাহলে স্যার। পিডি পিডি ইকুয়াল টু ডাব্লু কখন হবে বলো? যখন চার্জটা কম থাকবে। 1 হবে যখন। কিউ ইকুয়াল টু 1 হয়ে গেলে পিডি ইকুয়াল টু ডাব্লু হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে একটা কথা আমাকে বলো, এই ডেফিনিশনটাকে এইভাবে দেয়া যায় যে 1 কুলম্ব চার্জকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নেওয়ার জন্য যে পরিমাণ ওয়ার্ক ডান দরকার বা যে পরিমাণ কার্য করতে হয়, বাংলায় কার্য বলি, ইংলিশে ওয়ার্ক ডান, যে পরিমাণ কার্য করতে হয়, দ্যাট ইজ কল্ড পোটেনশিয়াল ডিফারেন্স। বলা যায় কি এভাবে? 1 কুলম্ব চার্জকে এ পয়েন্ট থেকে এটা বি ইএমএফ পয়েন্ট, এর মতো ডিফারেন্সটা হয়ে ডেফিনেশনটা হয়ে গেল না? না ইএমএফ এর মতো ডেফিনেশনটা নয়, ইএমএফটা হচ্ছে একটা স্টোর এনার্জি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ইএমএফ হচ্ছে অনলি স্টোর এনার্জি বলবো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু যখনই আমি এখানে একটা লোড কানেক্ট করে দেব তখনই পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে। হুম। যতক্ষণ লোড লাগাইনি ততক্ষণ পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়নি, যখনই লোড লাগাবো তখনই পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে। তার মানে লোড লাগানোর আগের মুহূর্তটা হচ্ছে ইএমএফ, তার মানে দুটোই ভোল্টেজ, পোটেনশিয়াল ডিফারেন্সও ভোল্টেজ, ইএমএফও ভোল্টেজ, বাট দুটো ভোল্টেজ হলো, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি বোঝা যাচ্ছে এবার? হ্যাঁ। হ্যাঁ, এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। যখনই তুমি লোড লাগাবে তখনই কি হবে, দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স ক্রিয়েট হবে, দ্যাট ইজ কল্ড পোটেনশিয়াল ডিফারেন্স। আর যখনই এই পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে তখন তুমি ডেফিনেশনটাকে এইভাবে বলতে পারো, ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট ভোল্টেজ। তাহলে ভোল্টেজ যদি তোমাদেরকে কেউ বলে, তাহলে ভোল্টেজ কিছুই না, একটা ফোর্স যেটা কি করছে, কারেন্ট ফ্লো করাতে হেল্প করছে, কারেন্টকে ফ্লো করতে, যেটা কারেন্টকে ফ্লো করছে, আর কিছুই না। এবার এই ভোল্টেজের মধ্যে একটা হচ্ছে ইএমএফ আর একটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। ইএমএফটা কাকে বলছি? স্টোর এনার্জি, একটা ব্যাটারির মধ্যে স্টোর এনার্জিটাকে আমরা বলছি ইএমএফ। আর যখনই আমি কোনো লোড কানেক্ট করছি, যখনই ভোল্টেজের ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, তখনই এটাকে আমরা বলছি পোটেনশিয়াল ডিফারেন্স। বোঝা গেল? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, চলো এবার আমরা দেখব রেজিস্ট্যান্স। সো হোয়াট ইজ রেজিস্ট্যান্স বলো? অপোজ দ্য কারেন্ট ফ্লো। অপোজ দ্য কারেন্ট ফ্লো, রাইট? বাকিরা বলো, তোমরা কিভাবে ডিফাইন করবে রেজিস্ট্যান্সকে? ও ঠিকই বলেছে, তোমরা বলো। সেমই তো নাকি? ওটার জন্য ড্রপও হয়, হাই স্কোয়ার আর লস হয় হেলথের জন্য। হ্যাঁ, একদম। দেখো, দাঁড়াও এক মিনিট। দেখো, রেজিস্ট্যান্স আমরা অ্যাকচুয়ালি আর দিয়ে লিখি, যেটা কি করে, কারেন্ট ফ্লোকে বাধা দেয়, পরিষ্কার বাংলা ভাষায় কারেন্ট ফ্লোকে বাধা দেয়। এবার নর্মাল একটা কন্ডাক্টর, ধরো নর্মাল একটা কন্ডাক্টর যেখানে এক্সট্রা করে কোনো রেজিস্ট্যান্স লাগানো নেই, কোনো কোনো কিছু লাগানো নেই, কোনো লোড লাগানো নেই, তাহলে এই কন্ডাক্টরের মধ্যে কি কারেন্টের ড্রপ হবে না? মানে সরি, ভোল্টেজ ড্রপ হবে না? একদম। তার মানে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা পিওর হতে পারে। ঠিক আছে, কেউ পিওর না, তুমি আমি, এমনকি কন্ডাক্টর থেকে শুরু করে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা পিওর। পিওর বলে কোনো কিছুই নেই, ঠিক আছে? কিছু না কিছু পরিমাণ ভেজাল কিন্তু থেকেই যাবে। তুমি একটা জলকে যতই ফিল্টার করো না কেন, তুমি যাই লাগিয়ে দাও, কিছু না কিছু পরিমাণ কিন্তু জার্মস থাকবেই। তো না হলে সবাই বিসলারি খেত,
কেউ আর ইয়েতে চলে যেত না, হিমালয়ানে চলে যেত না, তার থেকেও আরো দামি দামি জল আছে। তার মানে আলটিমেট কি হচ্ছে, ফিল্টারের তো একটা লেভেল আছে নাকি, একটা লিমিট পর্যন্ত আছে, কিন্তু ওই লিমিটে পৌঁছানো পসিবল না। 100% পিওর জল কোনোদিনও তুমি বলতে পারো না। হ্যাঁ, তুমি বলতে পারো আমারটা 99% পিওরিটি আছে। সো কোনো কন্ডাক্টরই এরকম হতে পারে না যেটার মধ্যে লস হবে না। তার মানে প্রত্যেকটা কন্ডাক্টরের মধ্যেই নিজস্ব, প্রত্যেকটা তার নিজস্ব কিছু পরিমাণ বাধা দেওয়ার ক্ষমতা থাকে। কিন্তু যখন আমরা পড়াশুনো করি, মানে আমরা যখন ম্যাথামেটিক্স করি, তখন কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্সটা, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স, ওটাকে আমরা নেগলেক্টেড ধরে নিই, কারণ সেটা খুব কম হয়। এক্সটার্নাল রেজিস্ট্যান্সটাকে আমরা রেজিস্ট্যান্স হিসাবে ইউজ করি। কথাটা বুঝলে কি বললাম? হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলো না, এই যেটা বললেন। বললাম যে যে কোনো কন্ডাক্টরের ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেটা ইন্টারনাল বলতে মানে নর্মাল একটা কন্ডাক্টর আছে, এটা একটা কপার কন্ডাক্টর, এ এ যতটুকু পরিমাণ বাধা দেয় সেটাকে আমরা নেগলেক্টেড ধরে নিই। হ্যাঁ, যদি এক্সটার্নাল কোনো রেজিস্ট্যান্স যখন কানেক্ট করব, এটার রেজিস্ট্যান্সটাকে আমরা কনসিডার করি ইন ক্যালকুলেশন। বাট এই কন্ডাক্টরের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে সেটা খুবই কম, সেটাকে আমরা ক্যালকুলেট করি না। বুঝেছো ম্যাথামেটিক্স করার সময়? তাহলে স্যার এটার তো এরকম বলা যাবে ডেফিনেশনটা, মানে রেজিস্ট্যান্স ন্যাচারাল যে হ্যাঁ, কোনো বিষয়ের মধ্যে, যে কোনো হ্যাঁ, কন্ট্রোলের মধ্যে। হ্যাঁ, একদম। রেজিস্ট্যান্স ন্যাচারাল একদম। তার মানে যে কোনো কন্ডাক্টর, যাই কন্ডাক্টর হোক, কোনোদিনও পিওর হতে পারে না, কিছু না কিছু পরিমাণ ও বাধা দেবেই, কারেন্ট ফ্লোকে বাধা দেবেই। 100% কন্ডাক্টিভিটি কারো হতে পারে না। ঠিক আছে তো? ঠিক আছে। যদি যদি কপার 100%, তাহলে আমি কি করে বলবো যে কপারের থেকে সিলিকন ভালো, সরি সিলিকন বলছি, সিলভার ভালো, তার থেকে সোনা ভালো, তার থেকে প্লাটিনাম ভালো, আমি কি করে বলছি? তার মানে কি অ্যালুমিনিয়ামের থেকে কপার ভালো, আমি কি করে বলছি? যদি কপার যদি 100% কন্ডাক্টিভিটি দিয়ে দিত, তাহলে আমি কি আর কারোর সাথে কম্পেয়ার করতে পারতাম এটার ভালোটা? আমি ভালো কি দিয়ে তুলনা করছি এখানে? ভালো, এই যে গুড কন্ডাক্টর, কি দিয়ে বিশ্লেষণ করছি বলো? কি দিয়ে, তুমি কি দিয়ে ভাবছো যেটা গুড কন্ডাক্টর? এর কারেন্ট ফ্লোকে বাধা দেওয়ার ক্ষমতা দিয়ে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তার মানে যে যত ভালো কন্ডাক্টর তার তত কারেন্ট ফ্লো স্মুথ হবে, আরো ভালো হবে। বাট 100% কারেন্ট কোনোদিনই ফ্লো করবে না, কিছু না কিছু পরিমাণ ড্রপ আসবেই, আসতেই হবে। ঠিক আছে? না হলে যদি 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 তারের মধ্যে কোনো ড্রপ না থাকতো, তাহলে তাহলে ভালো করে বোঝো, শিলিগুড়ি থেকে কলকাতায় কারেন্ট পাঠাতাম, কোনো ড্রপ হতো না। এটা কি পসিবল? না স্যার। তাহলে আমরা কি সেটা পারি? পারি না। কিছু না কিছু পরিমাণ কন্ডাক্টরের মধ্যে ড্রপ হয়, প্রত্যেকটা কন্ডাক্টরের মধ্যেই। তোমার বাড়িতে যে, তোমার বাড়ির সামনে যে পোস্টে যে তারগুলো আছে, সেই তারের মাঝখানে কি এক্সট্রা করে রেজিস্ট্যান্স লাগানো আছে কোনো? লাগানো নেই, কন্ডাক্টর শুধু। কিন্তু কন্ডাক্টর বলেই কি পুরো 100% এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়? না। কারণ এরও কিছু পরিমাণ বাধা দেওয়ার ক্ষমতা আছে, এও কিছু পরিমাণ কারেন্ট ফ্লোকে বাধা দিচ্ছে, এখানে ড্রপ হচ্ছে। ঠিক আছে? তাহলে স্যার এই হ্যাঁ। জায়গাটা যেখানে যেটা বললাম কপার, তাহলে তাহলে তো কপারও তো গুড কন্ডাক্টর হবে না, যে এত না, বাধা কপারের দেওয়ার পরে। থেকেও ভালো আছে, কপারের থেকেও ভালো আছে। হ্যাঁ, কপারকে গুড কন্ডাক্টর আমরা ইন দ্য সেন্স কেন বলি, কম্পেয়ার করে বলি। বুঝলে? ভালো করে বোঝো। আচ্ছা, মানে ওয়েস্ট কম বেঙ্গলে, বাধা। হ্যাঁ, কম বাধা দেবে, এটাই। ওয়েস্ট বেঙ্গলে 10টা স্কুল আছে, 10টা স্কুল আছে। তোমার স্কুলে তুমি ভালো, কিন্তু পাশের স্কুলের সাথে কম্পেয়ার করলে তুমি দেখা গেল ওদের 10টা স্টুডেন্টের পেছনে তুমি। বুঝলে? কিন্তু তোমার স্কুলে তুমি ফার্স্ট। তো এইরকম ভাবে আমরা কম্পেয়ার করি, কম্প্যারিজন বিটুইন দিস। একদম। তার মানে কি আমরা এটা কি যেটা ন্যাচারাল রেজিস্ট্যান্সটাকে হ্যাঁ, দিয়ে করি, ন্যাচারাল, নাকি কম্পিউটিং, ন্যাচারাল, নাকি ন্যাচারাল, ন্যাচারাল রেজিস্ট্যান্সটাকে আমরা কম্পেয়ার করি। ঠিক আছে? ন্যাচারাল আচ্ছা আচ্ছা, মানে যেটা রেজিস্ট্যান্সটাকে। লাগানো হয় ওই রেজিস্ট্যান্স দিয়ে আমরা হুম, কম্পেয়ার করি। ওটাকে বলা হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ ন্যাচারাল। কন্ডাক্টর। একদম, একদম। এটা তোমাকে কিছু দিতে হয় না, ও অটোমেটিক্যালি ওর ওর ভেতরে ওটা ড্রপ ক্রিয়েট করে ফেলে ও। এবার তাহলে দেখো। তো স্যার আরো বেশি ড্রপ ক্রিয়েট হয়ে যাবে, কারণ এক্সটার্নাল রেজিস্ট্যান্সও লাগাচ্ছি, তার সঙ্গে আবার হ্যাঁ, ইন্টারনাল। হবে তো, হয়তো। এবার এক্সটার্নাল রেজিস্ট্যান্স তো আমরা লাগাই না সব জায়গায়, যেটা লাগাই সেটা হচ্ছে ফ্যান লাইট বা এসি ফ্রিজ যেগুলো লাগাই। এবার এরা অটোমেটিক্যালি রেজিস্ট্যান্স মানেই এগুলো ড্রপ হবে।
লোড লাগানো মানে লোডের অ্যাক্রসে মানে ভোল্টেজের ড্রপ হয়, লোডের অ্যাক্রসে ভোল্টেজের ড্রপ হয়। বুঝবে দাঁড়াও, সার্কিট করালেই বুঝতে পারবে এগুলো। এবার দেখো, আর ইকুয়াল টু আমরা জানি রো এল বাই এ, এই ফর্মুলাটা জানো সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আবার লেখা যায়। আর ইনভার্সলি প্রপোর্শনাল টু এ। হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্রস সেকশনের এরিয়া। তাহলে এটা হচ্ছে এরিয়া অফ আ কন্ডাক্টর, ক্রস সেকশন এরিয়া অফ আ কন্ডাক্টর। আর এটা কি? লেন্থ। লেন্থ অফ দ্য কন্ডাক্টর। লেন্থ অফ কন্ডাক্টর। আর রোটা কি? রেজিস্টিভিটি। বুঝলে? হ্যাঁ স্যার বুঝেছি। তোমাদের মনে হচ্ছে না যে তাহলে আমরা বিটেকে কি পড়ে আসলাম? হ্যাঁ, কারেন্ট ভোল্টেজ সম্বন্ধে এই কনসেপ্টগুলো ছিল না? বুঝতে পারছো তো? মানে অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এডুকেশন সিস্টেমটা আমার খুব খারাপ লাগে। আমি এই বিভিন্ন কারণের জন্য কলেজ ছেড়ে দিয়েছি। ঠিক আছে, একদম মানে একটা বেকার সিস্টেম। জাস্ট ছেলেগুলোকে গাধা গরুর মতো খালি পাস করাও, ব্যাস। বুঝলে? আর কিচ্ছু নেই, কোনো কনসেপ্ট নেই কারোর কাছে, শুধু টুকলি করছে, পাস করছে। মানে খুব বাজে সিস্টেম, এগুলো আমি মেনে নিতেই পারি না। দ্যাটস ওয়াই আমি স্যার মানে আমাদের কলেজের বা যে কোনো কলেজের স্যাররা তো শুরুই করবে যে কারেন্ট কিভাবে তৈরি হয়, কারেন্টের আগে তো বলেই না কিছু, কারেন্ট থেকে শুরু করে। কারেন্টও বলবে না তোমাদের, ডাইরেক্ট নেটওয়ার্ক থিওরি পড়াবে। আমি তোমাদের বলে দিলাম, প্রথম দিন আসবে রেজিস্ট্যান্সের সিরিজ প্যারালাল বললো, তারপরে থিওরামে চলে যাবে ডাইরেক্ট। বুঝলে? হ্যাঁ স্যার, মানে আপনি যেভাবে বললেন শুরুতে একবার একেবারে বেসিক থেকে, সেটা কেউ করবে না রুমভাবে। হ্যাঁ, এটা তো আমি জানি না, এটাই তো মেন প্রবলেম। আমি কলেজে পড়াতাম জন্য আমি খারাপ হয়ে গেছি সবার কাছে। আমি কলেজে একদম প্রত্যেকটা ছেলেকে ধরে ধরে পড়াতাম, একটা ছেলে রেসপন্স না করলে আমি বলতাম 60 জন 70 জন আমার ক্লাসে প্রতিদিন 60 থেকে 70 জন ছেলে থাকতো। ঠিক আছে, বাট আলটিমেট কি হয়, মানে এডুকেশন সিস্টেম সত্যি খুব বাজে হয়ে গেছে, খুব বাজে, খুব প্রবলেম এগুলো নিয়ে। টিচাররাই জানে না। আমি তো ওপেন বলছি তোমাদের, এই ক্লাসটা তো রেকর্ডেড থাকবে, সবাই দেখবে, এটা ইউটিউবেও ছাড়া হবে। ফার্স্ট ক্লাস, এটা ডেমো ক্লাস বলে ইউটিউবেও ছাড়া হবে। আমি ওপেন বলছি, টিচাররাই জানে না তো কি বলবে বলো বাচ্চাদের? মেন হচ্ছে টিচিং কোয়ালিটিটা খুব বাজে হয়ে গেছে। টিচাররাই পাস করেছে ওই রকম ভাবে, তোমরা কি পড়াবে আর? বুঝলে? গর্ব করার কিছু নেই, বাট অন্তত কোয়ালিটিটা দেখা দরকার। আমাদের পুরো সিস্টেমটা না সবার জন্য খারাপ হচ্ছে, একটা দুটো জিনিসের জন্য না। বুঝলে? চলো দেখো কি হচ্ছে, আমরা কি দেখলাম, আর ইকুয়ালস টু রো এল বাই এ। ওকে, তো এটা হচ্ছে রেজিস্টিভিটি, এটা লেন্থ অফ এ কন্ডাক্টর, এটা এরিয়া অফ আ কন্ডাক্টর। ওকে, এবার সবসময় মনে রাখবে যে রেজিস্টেন্স, কোনো একটা কন্ডাক্টরের রেজিস্টেন্স ডিপেন্ড করে কন্ডাক্টরের মেনলি দুটো জিনিসের উপর। সেটা হচ্ছে, ধরো এটা একটা কন্ডাক্টর, কন্ডাক্টর মানে তার, এটা একটা তার আছে, এটা হচ্ছে তারটার লেন্থ এল, আর এই যে এটা হচ্ছে ওর এরিয়া, ক্রস সেকশন এরিয়া, মানে কতটা মোটা তারটা, এটা হচ্ছে এরিয়া। এবার ভালো করে বোঝো, কন্ডাক্টরের লেন্থ তুমি যত বাড়াবে, লেন্থ যত বাড়বে, মানে লেন্থ যত বাড়ছে রেজিস্ট্যান্স কি হবে তত রেজিস্ট্যান্স কত কমবে? বাড়ছে। কমবে কেন? এটা তো ডাইরেক্টলি প্রপোর্শনাল, ডাইরেক্টলি প্রপোর্শনাল। হ্যাঁ, তার মানে লেন্থ অফ আ কন্ডাক্টর যত ইনক্রিজ হচ্ছে তত রেজিস্ট্যান্স কি হচ্ছে? বাড়ছে। কিন্তু আমরা যদি দেখি যে, তাহলে ভালো করে একটা জিনিস, তাহলে রেজিস্ট্যান্স কমবে। কমবে। হ্যাঁ, তার মানে এখানে প্রবলেমটা কি হচ্ছে, সাপোজ ধরো কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত আমি একটা ট্রান্সমিশন লাইন বসাচ্ছি, তাহলে এটা তো পসিবল নয় কোনোদিনও যে আমি শিলিগুড়িটাকে কলকাতার কাছে আনবো, পসিবল নয় আমার। তার মানে কি, আমি দেখলাম যে এটা 600 কিলোমিটারের রাস্তা, এত দূরে তো প্রচুর লস হবে আমার, কারণ লেন্থ যত বাড়বে রেজিস্ট্যান্স তত বাড়বে। আর রেজিস্ট্যান্স বাড়া মানে কি, কারেন্ট ফ্লো কি হবে? রেজিস্ট্যান্সের সঙ্গে কারেন্টের কি সম্পর্ক? ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে রেজিস্ট্যান্স যত বাড়বে কারেন্ট ফ্লো তত কমতে থাকবে। তাহলে আমাকে কি করতে হবে? আমি এরিয়াটা বাড়াতে হবে। এক্স্যাক্টলি, তার মানে আমি তখন কি করলাম, বুদ্ধি করে তারটাকে মোটা নিলাম। ক্রস সেকশন এরিয়া যত বাড়াবো রেজিস্ট্যান্স কি হবে তখন তত কমতে থাকবে।
তাহলে যত মোটা তার তত তার রেজিস্ট্যান্স কম হয়, বেশি নয়। কনসেপ্ট গুলো কিন্তু স্যার ক্লিয়ার। বলছি তাহলে কি রাস্তার মাথার উপরে যে তারগুলো মোটা মোটা তারগুলো যায় ওই জন্য রেজিস্ট্যান্স কমানোর জন্য এরকম মোটা করে? এক্স্যাক্টলি এটাই কারণ, বুঝেছো তো? এটাই একমাত্র কারণ যার জন্য, না হলে আমি কেন এত খরচা করবো বলো? মোটা তার মানে তো কস্টিং বেশি আসবে, তাই তো? ওয়েট বেশি হবে। হ্যাঁ স্যার। ওয়েট যদি বেশি হয় তাহলে তুমি যে পোলের ওপরে এই তারগুলোকে লাগাচ্ছ, তুমি যে পোলের ওপরে এই হ্যাঁ তার, তার মানে কি এই পোলটাকে অনেক বেশি মজবুত করতে হচ্ছে। যত মোটা তার হবে এই পোলটা তত কি হবে? মজবুত করতে হবে, তত বেশি বড় বানাতে হবে, তত বেশি হেভি হতে হবে। তবুও আমি কেন করছি এত টাকা খরচা কেন করছি? একটাই কারণ, যত মোটা তার তত তার রেজিস্ট্যান্স কম। রেজিস্ট্যান্স কম হলে কি হবে? আমি আউটপুট কি পাবো? বেশি পাবো, বেশি পাবো। কারেন্ট ফ্লো বেশি হবে। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। স্যার হুম, বলছি একটা কোশ্চেন ছিল, বলো মানে একটু অন্য ধরনের কোশ্চেন ছিল বলো আমার বলো কাছে। বলো। স্যার বলছি যে নিকোলা টেসলা একটা টেসলা কয়েল বানিয়েছিল যেখানে হ্যাঁ মানে ওয়্যারলেসলি আমরা পাবো, মানে কারেন্ট পেতে পারি, মানে হ্যাঁ একটা হ্যাঁ, টেসলা কয়েল পেতে আছে, পারি। টেসলা কয়েলের পাশে যদি একটা বাল্ব নিয়ে আসিস তাহলে অটোমেটিক সে বাল্বটা জ্বলবে, কোনো একদম তার একদম, প্রয়োজন পড়বে কিচ্ছু না। লাগবে না, হ্যাঁ জ্বলবে তো। ওটা বুঝতে গেলে সময় লাগবে ভাই, ঠিক আছে? স্যার ওই কনসেপ্টটা কি আমরা ইন্ডিয়াতে নিয়ে আসতে পারবো? ইন্ডিয়াতে কেন? এটা তো চলছে, ট্রান্সফরমার তো ওই কনসেপ্টেই চলছে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এক্স্যাক্টলি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন প্রসেসে ট্রান্সফরমার চলছে। এটা যুগ যুগ ধরে চলে আসছে, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড যেটা হয়, ম্যাগনেটিক ফিল্ড আরেকটা হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডে যখন ইএমএফ তৈরি হয়, আর একদম, ইএমএফ এর জন্য তখন কারেন্ট পাস হয়। কারেক্ট পাস। সব বুঝবে, হ্যাঁ, একটু জাস্ট একদম নেটওয়ার্কটা খুব ভালো করে শেষ করো। মেশিন পড়াবো না, একদম পুরো মনে হবে যেন ট্রান্সফরমার আর ডিসি মোটর তোমাদের চোখের সামনে ভাসছে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। মানে বলতে চাইছি যে স্যার মানে ওখানে কোনো তার যেন কিচ্ছু না লাগে হয়, না। তারে যে আমরা কষ্ট। এয়ার মিডিয়ামে ম্যাগনেটিক ফিল্ডের জন্যই কারেন্ট ফ্লো করবে। এয়ার মিডিয়ামে এয়ার মিডিয়ামে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ডিউ টু দিস ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস ইএমএফ তৈরি হয়। আর ইনডিউস ইএমএফ মানে কি? ইএমএফ মানে কি? ভোল্টেজ। যখনই ভোল্টেজ থাকবে তখনই একটা সার্কিটে কারেন্ট ফ্লো করবে। দেখাবো গো, ঠিক আছে? স্যার দেখো, ইন্ডাক্টরে তো এরকমই কনসেপ্ট আছে না? হ্যাঁ ইন্ডাক্টর এই ইন্ডাক্টর, ওটাই তো কনসেপ্টটাই। ইন্ডাক্টর মানেই তো কয়েল। ইন্ডাক্টর হ্যাঁ, কি ইন্ডাক্টর মানেই তো মানে। কয়েল, হ্যাঁ। দেখো দেখো দেখো, মানে টপিকের বাইরে যাওয়া যাবে না, ভালো করে বোঝো। তো আমরা কি দেখলাম? রেজিস্ট্যান্স এটা। এবার ভালো করে বোঝো যে আমি যদি রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্টিভিটিটা কি? হোয়াট ইজ রেজিস্টিভিটি বলো তো? দেখো, স্যার রেজিস্ট্যান্স ইজ দ্য প্রপার্টি হুইচ অপোজ দ্য কারেন্ট। হ্যাঁ এরকম বলতে পারো, ঠিক। একটা প্রপার্টি, তাহলে এটা মানে প্রপার ডেফিনেশন আমি এভাবে দিতে পারি, দেখো তো। আর ইকুয়াল টু রো লেখা যায় কখন বলো? যখন L/A 1 হবে। এক্স্যাক্টলি, ভালো করে বোঝো। অ্যাকচুয়ালি আর প্রপোর্শনাল L/A লেখা হয়। এই প্রপোর্শনালটা উঠিয়েই কিন্তু এই রোটা আসে, মানে প্রপোর্শনাল কনস্ট্যান্ট এটা একটা। এটাকেই বলা হয় রেজিস্টিভিটি। তাহলে যে কোনো কনস্ট্যান্ট টার্মের ডেফিনেশন কি করে দেবে আজকে শিখিয়ে দিচ্ছি, আর জীবনে কোনোদিনও ভুল হবে না। দেখো, যে কোনো কনস্ট্যান্ট টার্ম, হোয়াট এভার ইট ইজ, তুমি যদি এভাবে ডেফিনেশন দাও কেউ কাটতে পারবে না। দেখো কিভাবে দেবো আমরা কনস্ট্যান্ট টার্মের ডেফিনেশন। এল ইকুয়াল টু 1, ক্রস সেকশন এরিয়া ইকুয়াল টু 1। কোনো একটা আমি এমন একটা কন্ডাক্টর নিলাম যে কন্ডাক্টরটার লেন্থ হচ্ছে 1 মিটার, আর ক্রস সেকশন এরিয়া হচ্ছে 1 মিটার স্কোয়ার। তাহলে হতে পারে তো এরকম একটা কন্ডাক্টর? এরকম একটা কন্ডাক্টর হতে পারে কি যার লেন্থ 1 মিটার আর ক্রস সেকশন এরিয়া 1 মিটার স্কোয়ার? আমি বানালাম এরকম কন্ডাক্টর, হতে পারে তো নাকি বলো? হতেই পারে, কোনো অসুবিধা নেই। আমি 1 মিটার স্কোয়ার মানে একটু বড় মোটা কন্ডাক্টর নিলাম, হতেই পারে, না হওয়ার কিছু নেই। এভরিথিং ইজ পসিবল। তাহলে যদি আমি এই কনফিগারেশনের কন্ডাক্টর নিই, তাহলে এই কন্ডাক্টরটা ঠিক যে পরিমাণ রেজিস্ট্যান্স অফার করবে, দ্যাট ইজ কল রেজিস্টিভিটি। তার মানে 1 মিটার কন্ডাক্টর, 1 মিটার লেন্থের কন্ডাক্টর, আর এবং 1 মিটার স্কোয়ার এরিয়ার একটা কন্ডাক্টর। তার মানে আমি এমন একটা কন্ডাক্টর নিচ্ছি যার লেন্থ 1 মিটার এবং ক্রস সেকশন এরিয়া
1 মিটার স্কয়ার। তাহলে এই কন্ডাক্টরটার মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করাই, তাহলে এই কন্ডাক্টরটা ঠিক যে পরিমাণ কারেন্ট ফ্লোকে বাধা দেবে, ঠিক যে পরিমাণ রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে, সেটা কার সমান হবে? রেজিস্টিভিটি সমান। ক্লিয়ার? স্যার রেজিস্ট্রিভিটিটা একবার একটু ক্লিয়ার করে বলুন। রেজিস্টিভিটি কিছুই না, একটা কারেন্ট ফ্লোকে বাধা দেওয়ার একটা ক্ষমতা। ঠিক আছে? কারেন্ট ফ্লোকে বাধা দেওয়ার ক্ষমতা। তাহলে সেটাকে যদি আমি ডেফিনিশন আকারে লিখতে চাই, তার মানে এটা একটা কনস্ট্যান্ট টার্ম, এটা অ্যাকচুয়াল একটা কনস্ট্যান্ট টার্ম। এই যে এখান থেকে এই প্রপোর্শনালটাকে উঠিয়ে দিলে রো এল বাই এ আসে না? প্রপোর্শনাল ওঠাতে গেলে কি দিতে হবে? একটা ইকুয়াল আর তার সাথে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট টার্ম। তাহলে কোনো একটা কনস্ট্যান্ট টার্মকে ডেফিনিশন দিতে হলে বাকি যে ভ্যারিয়েবল টার্মস আছে তাদেরকে 1 করতে হয়। ঠিক আছে? 1 করে তাহলে তুমি ডেফিনিশনটা দিতে পারবে। তাহলে আমি কি বললাম? 1 মিলিমিটার লেন্থের একটা 1 মিটার লেন্থের একটা কন্ডাক্টর, যার ক্রস সেকশন এরিয়া 1 মিটার স্কয়ার। এই ধরনের একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আমি কারেন্ট ফ্লো করাই, সেই কন্ডাক্টরটা যে পরিমাণ কারেন্ট ফ্লোকে বাধা দেবে, দ্যাট ইজ আ রেজিস্টিভিটি। বুঝেছো? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। যে কোনো কনস্ট্যান্ট টার্মকে ডেফিনেশন যদি তুমি দিতে চাও, এভাবে লিখবে, নো ইস্যু। চলো, রেজিস্ট্যান্স হলো, রেজিস্টিভিটি হলো। এবার এই তোমার কি বললাম, এটা রেজিস্টিভিটি, এটার অপোজিটটাই হচ্ছে রেজিস্টিভিটির অপোজিটটাই হচ্ছে, এটাকে সিগমা দিয়ে লেখা হয়, এটা রো আর এটা সিগমা, এটাকে বলা হয় কন্ডাক্টিভিটি। তার মানে এটা যদি বাধা দেওয়ার ক্ষমতা হয়, তাহলে এটা কি হবে? এটার উল্টোটা কি হবে? এটা কারেন্ট পাস করার ক্ষমতা। এক্স্যাক্টলি, কন্ডাক্ট করার ক্ষমতা, একই ব্যাপার, কারেন্ট কন্ডাকশনের ক্ষমতা। তাহলে আমি এটাকে এইভাবেও লিখতে পারি, আর ইকুয়াল টু 1/σ/L/A, তাই তো? হ্যাঁ স্যার। ব্যাস, চলো। তো আমি মোটামুটি জেনে গেছি কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স সম্বন্ধে। ইন্ডাক্টর, ক্যাপাসিটর আমরা সামনে জানবো। এখন আমরা চলে আসবো রেজিস্ট্যান্স সম্বন্ধে, যেটা হয়তো জেনে গেছি। এবার আমরা আস্তে আস্তে সার্কিটে এন্টার করব। সেটা করার আগে দেখো, রেজিস্ট্যান্স সিরিজ প্যারালাল জানবো। রেজিস্ট্যান্স সিরিজ প্যারালাল। কারো বিরক্ত লাগছে না তো ক্লাস করতে, যে অনেকক্ষণ হলো স্যার আর ভালো লাগছে না, এরকম কোনো ব্যাপার নেই তো কারোর মধ্যে? না স্যার। একদম। ভালো না লাগলে বলবে যে স্যার আর ভালো লাগছে না, ছেড়ে দিন। চলো, রেজিস্ট্যান্সের সিরিজ প্যারালাল। যদি দুটো রেজিস্ট্যান্সকে আমরা এইভাবে সিরিজে, দেখো ওহমস লতে আমি আসবো, কেভিএল কেসিএল এ আসবো, তার আগে আমরা রেজিস্ট্যান্স সম্পর্কে আরেকটু জেনে নিই। ঠিক আছে? দেখো, দুটো রেজিস্ট্যান্স, এটা R1, এটা R2, যদি দুটো রেজিস্ট্যান্সকে আমরা এইভাবে কানেক্ট করি, এটাকে বলা হয় সিরিজ কানেকশন। কেন স্যার এটাকে সিরিজ কানেকশন বলছি? হোয়াই? সবাই জানে এটা সিরিজ কানেকশন, কিন্তু কেন বলছি দেখো, তুমি যখন এখান থেকে একটা কারেন্ট ফ্লো করাচ্ছ, তারের মধ্যে দিয়ে তো কারেন্ট যায়, আই। এই কারেন্টটা দেখো তো এখানে গিয়ে কোথাও কি ভাগ হচ্ছে, মানে অন্য কোনো পথে যাচ্ছে? ভালো করে দেখো, এই আরেকটা আমি রেজিস্ট্যান্স নিয়েছি, এখানে এটা R1, এটা R2, এখান থেকেও আই কারেন্ট দিয়েছো, দুটো সেম কারেন্ট। দেখো এই কারেন্টটা এই পয়েন্টে গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা R1 এর মধ্যে দিয়ে, একটা R2 এর মধ্যে দিয়ে। এখানে কি ভাগ হচ্ছে? তার মানে শেষ পর্যন্ত, তার মানে R1 এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, R2 এর মধ্যে দিয়েও কি যাচ্ছে? আই কারেন্টই যাচ্ছে। কিন্তু R1 আর R2 এর মধ্যে দিয়ে কি আই কারেন্ট যাচ্ছে? না স্যার, আই তো ডিভাইড হচ্ছে। ডিভাইড হয়ে যাচ্ছে। সেটা সমান ভাগে হোক, যেভাবেই হোক না কেন, আলটিমেট ডিভাইড হচ্ছে, মোট কথা ভাগ হচ্ছে। কম বেশি আমি কোথাও আসিনি এখনো, কিন্তু ভাগ হচ্ছে। তাহলে সবসময় মনে রাখবে, যদি দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কনজিকিউটিভ 2, 3, 5, 10টা যতগুলো রেজিস্ট্যান্স থাক না কেন, যদি সেম কারেন্ট ফ্লো করে,
তাহলে ওই কানেকশনটাকে আমরা বলবো সিরিজ কানেকশন। যদি ডিফারেন্ট কানেকশন কারেন্ট ফ্লো করে সেই কানেকশনটাকে আমরা কি বলবো? প্যারালাল কানেকশন। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তার মানে সিরিজ প্যারালাল কি দেখে বুঝবো আমরা? কারেন্টের ডিভিশন দেখে। যদি কোথাও কারেন্ট ভাগ হয়ে যায় প্যারালাল কানেকশন, যদি কোথাও কারেন্ট ভাগ না হয় সিরিজ কানেকশন। তাহলে একটা জিনিস দেখো, এই সার্কিটগুলো না তোমরা মুখে মুখে সলভ করতে যদি না পারো তারপরে আমাকে বলবে, কোনোদিনও খাতা পেন লাগবে না। দেখো R1, R2, R3, R4, ভালো করে বোঝো। এই R3 আর R4 এর মধ্যে দিয়ে এখান থেকে আমি কারেন্ট পাস করাচ্ছি। তাহলে R1 এর মধ্যে দিয়ে ধরো I কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটার নাম দিলাম I। তাহলে এই পয়েন্টে এসে কারেন্ট ডিভাইড হবে না দুটো ভাগে, একটা এখানে একটা এখানে। হ্যাঁ স্যার। তাহলে এটার নাম দিলাম I1, এটা I2। তাহলে R3 আর R4 কি কানেকশন যদি এই দুটোকে বলি? সিরিজ কানেকশন স্যার। ওয়াই? কারণ স্যার এখানে কারেন্ট ডিভাইড হচ্ছে। এক্স্যাক্টলি। একটা তার মানে R3 এর মধ্যে দিয়েও I1 কারেন্ট যাচ্ছে, R4 এর মধ্যে দিয়েও I1 কারেন্টই যাচ্ছে। তার মানে দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি সেম কারেন্ট যায় তাহলে সেটাকে আমরা বলবো সিরিজ কানেকশন। ওকে, চলো এবার সিরিজ প্যারালাল ক্যালকুলেশন শেখাবো তোমাদেরকে। কানেকশন বুঝে স্যার গেছো? সেম কারেন্ট যাচ্ছে বুঝবো কি করে? কি করে বুঝবে? এখান থেকে দেখো I1 কারেন্টটা এই পয়েন্টে এসে ভাগ হচ্ছে কোথাও, না, তাহলে এখান থেকে কত কারেন্ট যাবে? I1 ই যাবে। তাহলে এবার বুঝলে কি করে বুঝবে? হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, দেখো R1, R2, আমাকে একটা কথা বলো, তাহলে দুটো রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে তাহলে এদের দুজনকে যদি আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি স্যার? ভালো করে বোঝো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? মনে রাখবে যে দুটো রেজিস্ট্যান্স বা 4টা 10টা সবগুলো রেজিস্ট্যান্সকে মিলে যদি একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করো দ্যাট ইজ কল্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে কি বললাম? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি? যতগুলোই রেজিস্ট্যান্স থাক, হ্যাঁ একটা, স্যার তাহলে কি R1 R2 R1 প্লাস R2 করে দিলে কি তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে? এক্স্যাক্টলি, একদম। তাহলে ভালো করে বোঝো, একটা সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমাকে ফাইন্ড করতে বলেছে মানে তোমাকে বলেছে যে ওই সার্কিটে যতগুলো রেজিস্ট্যান্স আছে তাদের সবাইকে মিলে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করো। বুঝেছো তো মিনিংটা? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কাকে বলে? তাহলে আচ্ছা। এদের দুজনকে যদি আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করতে চাই তাহলে এই যে আর, এই আর এর ভ্যালু কি হবে? R1 প্লাস R2। তাহলে এই আরটাই হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে তাদের সবাইকে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে যদি সিরিজ, তার মানে সিরিজ কানেকশনে কি হয়? যোগ হয়ে যায়। আর প্যারালাল কানেকশনে কি হয়? স্যার তাহলে যদি পাঁচটা রেজিস্ট্যান্স পাঁচটা তাহলে রেজিস্ট্যান্স সিরিজে থাকলে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 R5 আর ইকুয়াল টু আর পাঁচটা রেজিস্ট্যান্সের যোগফল। বুঝেছো? স্যার প্যারালাল থাকলে R1 প্লাস R2 বাই R1 ইন্টু R2। তাহলে এই সার্কিটটাকে যদি আমি, মানে এই যে রেজিস্ট্যান্স এটাকে যদি আমি একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করতে চাই তাহলে এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হবে, স্যার এটার ভ্যালু হবে, R1 R2 বাই R1 প্লাস R2। হ্যাঁ। তাহলে এটা কোথা থেকে আসছে এই ফর্মুলাটা? অ্যাকচুয়ালি 1/R1 + 1/R2। হ্যাঁ, তার মানে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। এটাকে যদি আমরা সলভ করি R1 ইন্টু R2, R1 প্লাস R2 1/R, তাহলে এটাকে যদি উল্টে দিই R ইকুয়াল টু, তার মানে গুণফল বাই যোগফল। ওকে, এখান থেকে এই বলছি
স্যার বলছি এখানে ডিভিশনে যেমন R1 R2 করলেন, সেখানে যদি R1 R2 R3 R4 R5 এরকম 5টা যদি ডিভিশন হতো আমি তখন দুটো কি দুটো হতো? করে নিয়ে করব। আমি দুটো দুটো করে নিয়ে করব অলওয়েজ। ঠিক আছে, ধরো এইরকম ভাবে আছে, R1 R2 R3, প্রথমে এই দুটোকে করলাম, তাহলে এইটাকে রেখে দিলাম, এটাকে রেখে দিলাম R1 কে। এটার ভ্যালু কি বেরোলো? এটা R ইকুয়াল টু ধরো বেরোলো, কিছু তো একটা বেরোবে নাকি, R2 ইন্টু R3 বাই R2 প্লাস R3 করলে কিছু একটা বেরোবে তো ভ্যালু, এই আর এর কিছু একটা ভ্যালু বেরোবে তো, বলো। এগুলো যদি Yes, sir. নিউমেরিক ভ্যালু দেয়া থাকতো, এটা ধরো 2 আছে, এটা ধরো 4 আছে, কিছু থাকতো, যাই হোক, তো এর একটা নিউমেরিক্যাল ভ্যালু কিছু আসতো সলভ করার পর, তাহলে 4 দুগুণে 8/6। এবার এই দুটোকে আবার প্যারালাল করো, তাহলেই তো হয়ে গেল, হবে না? গুণফল বাই যোগফল হ্যাঁ স্যার। R1 ইন্টু আর বাই R1 প্লাস আর, করা যাবে? Yes, sir. হ্যাঁ স্যার। আমি দুটো দুটো করে নিয়ে করবো সব সময়, সব স্যার সময়, আপনি এখানে R2 আর R3 করলেন, আমি যদি R1 R2 করি কোনো যেটা অসুবিধা ইচ্ছা, আছে? কোনো অসুবিধা নেই, একই অ্যান্সার আসবে। এইবার কানেকশনের উপরে বুঝতে হবে, আসছি আমি ওগুলোতে, ঠিক আছে, কিভাবে করবে সব বলছি, প্রত্যেকটার প্রসিডিওর বলবো, বললাম তো আমি, সার্কিট চোখে চোখে দেখে দেখে সলভ হবে সবার। আমি যেটা বোঝালাম এইটুকু বুঝলে সবাই? হ্যাঁ স্যার। ওকে, তাহলে একটা সার্কিট, একটা তোমাদের সার্কিট দেই, এই সার্কিটটাই, চলো এই সার্কিটটা একটা সলভ করো। এটা 4, এটা 4 আছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে বলো? 2 হবে। কি করে করলে? 4/2 করলেই তো হয়ে যাবে। 4/2 স্যার কেন 16 করলে? বাই 8, না, 4 বাই, 16 বাই একদম ঠিক আছে, 4/2 কেন করলে বলো? ভ্যালু অফ রেজিস্ট্যান্স বাই নাম্বার অফ রেজিস্ট্যান্স, শর্টকাট ভ্যালু যদি সেম হয় তাহলে ওইটা কোথায় শিখেছো এটা? শিখেছিলাম অনেকদিন আগে। একদম, গুড বয়, ইয়েস। তাহলে ভালো করে দেখো, নট অনলি ভ্যালু অফ রেজিস্ট্যান্স, অলওয়েজ রিমেম্বার, যদি সেম ভ্যালু অফ রেজিস্ট্যান্স থাকে, তাই তো, সেটা সবার আগে দেখতে হবে, ঠিক আছে? যদি সেম ভ্যালু অফ রেজিস্ট্যান্স থাকে, তার মানে কি হচ্ছে, 4 4 16 বাই 4 প্লাস 4 8, মানে 2। যদি এখানে 6 এখানে 12 থাকে, তাহলে কত হবে বলো? স্যার 4, স্যার 4 হবে। 12 ইন্টু 6 মানে 12 ইন্টু 6, আর এখানে 18, তাহলে 6 দিয়ে এটা 3 3 4 12, ইয়েস, বুঝেছো? তাহলে এবার কি হচ্ছে, যদি সেম ভ্যালু রেজিস্ট্যান্স থাকে, তাহলে আমাদের একটা সুবিধা আছে, দেখো, যদি 8 আর 8 থাকে, তাহলে এটা 4 হয়ে যাবে। তার কারণ কি, দেখো 8 8 কত হচ্ছে, 8 ইন্টু 8 64, 8 প্লাস 8 16, 16 দিয়ে 64কে কাটলে 4 16 64, তাই তো? তো অলওয়েজ রিমেম্বার, যদি সেম ভ্যালু রেজিস্ট্যান্স থাকে, তাহলে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সেই নাম্বার দিয়ে ভাগ করে দেবে। তাহলে এখানে 2 আর এখানে 2 আছে, তাহলে কত হবে বলো? স্যার 1 হবে। 1 হবে। যদি এখানে 3 আর এখানে 3 থাকতো, এখানে 3 এখানে 3, 1.5 হতো, রাইট? হ্যাঁ Yes, sir. এক্স্যাক্টলি। যদি এরকম থাকতো, প্রত্যেকটা 3 করে, কি হতো? তাহলে 1। 1 হতো। তার মানে, যদি বারবার বলছি সেম ভ্যালু হতে হবে, যদি সবগুলো সেম ভ্যালু থাকে, তাহলে নাম্বার অফ রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে তো? তাহলে আমি এখানে কি করলাম, 3/3 করেছি, তার জন্য 1 হলো। যদি 4টে রেজিস্ট্যান্স, এগুলো সব 7 করে থাকতো, তাহলে কত হতো এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? 7/4। 7/4। এবার সবার কাছে ক্লিয়ার বলো? স্যার, একটা ক্যালকুলেশন করে দেন ব্রিফলি। ব্রিফলি ক্যালকুলেশন তুমি করো, দেখো, এই দেখো, ধরো এই যে 3 করে 3টে আছে,
এটা 6 6 6 এভাবে নাও দেখো। তাহলে এই দুটো 6কে ক্যালকুলেট করলে কত হবে বলো? এই 6টাকে আমি রাখলাম, এই 6কে আমি রাখলাম, এই দুটো 6কে ক্যালকুলেট করলে কত হবে বলো? ঝটপট বলো। 12 কি করে 12 হয়? অর্ধেক প্যারালি আছে। প্যারালালে 12 হবে? 6 ইন্টু 6 ডিভাইডেড বাই 6 প্লাস 6 কত হচ্ছে? 36/12 কত হবে? 3 না? হ্যাঁ তাহলে এই দুটোকে 3 হলো। এইটুকু ক্লিয়ার আছে তো? হ্যাঁ এবার এটাকে আবার সলভ করলে কত হবে বলো? 3 6 18 বাই 6 আর 3 9 2। ক্লিয়ার অর নট? বলো বলো বলো। হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ, এখানে 18 কেন হলো? 6 ইন্টু 3 6 প্লাস 3 তাহলে কত হচ্ছে? 18/9 হচ্ছে তো? হুম হুম। তাহলে আমি এত বড় না করে 6 দিয়ে 3কে ডিভাইড করলে কত হচ্ছে? 2 আসছে না? বুঝেছো? যদি হ্যাঁ সেম বুঝেছি। নাম্বার অফ রেজিস্ট্যান্স, সেম ভ্যালু অফ রেজিস্ট্যান্স থাকে তাহলে নাম্বার অফ রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করে দেবো। সেম ভ্যালু হতে হবে, বারবার বলছি সেম ভ্যালু হতে হবে, তবে আমি নাম্বার অফ রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করবো। যতগুলো নাম্বার থাকবে, 10টা থাকলে 6/10, 100টা থাকলে 6/100, দুটো থাকলে 6/2। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ পড়াচ্ছি আমি। হ্যাঁ, না না, হ্যাঁ একদম। কি? না, জেনারেল টিকিট এখন দেয় না আর। না, জেনারেল কোনো টিকিটই হয় না এখন আর, সব রিজার্ভেশন। মানে তোকে যদি ধূপগুড়ি থেকে তোর ইয়েতে যেতে হয়, শিলিগুড়ি যেতে হয়, তবুও তোকে রিজার্ভেশন করতে হবে। না, বন্ধ করে দিয়েছে। বুঝলি? লোকাল, শুধু একমাত্র লোকাল ট্রেনে পাবি, আর কিছুতে পাবি না। না না, একদম একদম, হ্যাঁ। ঠিক আছে, চল আমি রাখছি, পরে ফোন করছি। হ্যাঁ, দেখো, তাহলে একটু ক্লিয়ার তো সবার কাছে? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। একদম। চলো এবার আমরা আসছি ইয়েতে, একটা সার্কিটে আসছি। দেখো, ভোল্টেজ নিয়ে আমি কোনো কথা বলবো না এখন, জাস্ট আগে আমরা রেজিস্ট্যান্সগুলোকে সলভ করা শিখবো। স্টেপ ওয়াইজ শেখো, সব শিখতে পারবে। এটা ধরে নাও 2 আছে, এটা 6 আছে, দাঁড়াও, এটা 3 নিচ্ছি, এটা 6, এটা 2, আর এটা হচ্ছে আমাদের আহ, তোমার কত নেওয়া যায়, 10 12, 1 নিচ্ছি, চলো 1। ঠিক আছে, এবার আমাকে বলো, এই যে সার্কিটটায় তোমাদেরকে যদি বলা হয় ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তোমাকে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করতে বলবো। 8/3। আরে না, কি করে করলে বলো? 6 3 2 চলে আসলো, 2 1 প্যারালাল মানে 2/3, 2 প্লাস 2/3 মানে 8/3। কেন পিছন থেকে করলে? এদিক থেকেও তো করা যেত। এই যে ওই 6 3 করলে 2 হচ্ছে শর্টকাটে। কেন, আমি যদি এদিক থেকে করি, 2 আর 1 প্যারালাল আছে, কি প্রবলেম হবে? দিক দিয়েও হবে। এটাই মিসকনসেপ্ট, হবে না, এদিক দিয়ে ভুল হবে। তুমি যেটা করেছো ওটাই ঠিক, ভালো করে বোঝো, সবাইকে বলছি। হ্যাঁ, ভোল্টেজ সোর্স, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা তোমাকে কারেন্ট ডাইরেকশন দেয়, রাইট? কারেন্ট ডাইরেকশন দেয়। হ্যাঁ এখানে Yes, কারেন্ট sir. গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে, তাই তো? হ্যাঁ
তোমার সার্কিট সলভ করার আগে সবার আগে হচ্ছে কারেন্ট ডাইরেকশন। যে কোনো সার্কিট সলভ করার আগে সবার ফার্স্ট তোমাকে কি দিতে হবে? কারেন্ট ডাইরেকশন। তুমি কারেন্ট ডাইরেকশন দিলে, কারেন্ট ডাইরেকশন দেওয়ার পর এবার তোমাকে কি করতে হবে? রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে পেছন দিক থেকে আমরা ক্যালকুলেশন করতে করতে আসবো। পেছন দিক থেকে আমরা ক্যালকুলেশন করতে করতে আসবো। তাহলে কারেন্ট ডাইরেকশন যেদিকে দেব তার উল্টো দিক থেকে আমরা ক্যালকুলেট করব। তুমি কি বললাম বুঝলে কি? একটা সার্কিট সলভ করার জন্য সবার আগে তোমার কারেন্ট ডাইরেকশন দরকার। কারেন্ট ডাইরেকশন হয়ে গেল, এবার তুমি সলভ করো। তাহলে এটা আই হলে এটা I1 আর এটা I2, তাহলে থ্রির মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? বলো বলো। স্যার I1। I1 যাচ্ছে। তাহলে পেছন দিক থেকে সলভ করব। এবার পেছন দিক থেকে কেন সলভ করবো স্যার? এটাই নিয়ম, নাহলে ভুল হবে অঙ্ক। বুঝতে পারবে, এক্ষুনি বুঝতে পারবে। এবার পেছন দিক থেকে যখন আমি সলভ করব, তার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে দুটো দুটো করে রেজিস্ট্যান্স নিয়ে সলভ করবে। কোনো দিনও অঙ্ক ভুল হবে না, তুমি যত বড়ই অঙ্ক করো না কেন দুটো দুটো করে রেজিস্ট্যান্স নিয়ে সলভ করবে। তোমার এখন মনে হচ্ছে যে স্যার লেন্দি হবে, বাট দু চারটা অঙ্ক করার পর তুমি বিশাল ফাস্ট করতে পারবে এগুলো। তাহলে ভালো করে বোঝো, দুটো দুটো করে। তাহলে প্রথমে আমি কাকে পাচ্ছি? যখন এদিক থেকে হেঁটে আসছি আমি প্রথমে কাকে দেখছি? 3কে। তারপরে কাকে দেখছি? 6কে। তাহলে 6 আর 3 কিসে আছে? সিরিজে আছে স্যার। সিরিজে আছে। তাহলে সার্কিটটা আমার কি হবে দেখো, এই আমার সার্কিট হয়ে যাবে না? হ্যাঁ স্যার। এটা 2, এটা 1, আর এটা ভ্যালু কত এটা হবে? 9 স্যার। আমি একটু ভুল করছিলাম। হ্যাঁ, তুমি হয়তো ক্যালকুলেশনে ভুল করেছো, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো, তাহলে এটা আমার কি হলো? সিরিজে আছে 9। আবার আমি কারেন্ট ডাইরেকশন দিলাম, পেছন দিক থেকে আবার শুরু করব। তাহলে এই 9 আর এই 1 কিসে আছে? স্যার প্যারালালে। এক্স্যাক্টলি। তারপরে সার্কিট এবার কি হবে আমাদের? এটা হয়ে যাবে, এটা 2 আর এটা ভ্যালু কি হবে? 0.9। তার মানে 9/10, তাই তো? 9 9, 9 প্লাস 1 তার মানে 10। তার মানে কি হচ্ছে? 9 ইন্টু 1 ডিভাইডেড বাই 9 প্লাস 1, এটাই তো করেছি নাকি? হ্যাঁ। এবার একটা কথা আমাকে বলো, এবার এবার কিসে আছে সার্কিটটা? 2 সিরিজে আছে। তাহলে 2 প্লাস 9/10, বুঝেছো? 20 মানে 29/10, এটা হবে আনসার। তার মানে চারটে রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করলাম তো? হ্যাঁ স্যার। এটাকে আমরা কি বলি? আর ইকুইভ্যালেন্ট। ইয়েস। বলো, কার ডাউট আছে এবার? ডাউট নেই। দেখো, দেখবে এটা মুখে মুখে করতে পারবে। বলো আনসার কি হবে? দেখো, 2 2 এ 4, 2 2 4 হবে তো? হ্যাঁ হ্যাঁ। এটা কিসে আছে? সিরিজে তো। হ্যাঁ 4 4-এর সঙ্গে 4 প্যারালাল করলে? স্যার অ্যান্সার 4 হবে। দাঁড়াও আগে দেখে নিচ্ছি, আমিও তো দেখতে হবে আমাকে। আমি তো আরবিটারি দিচ্ছি না অঙ্কগুলো। হ্যাঁ, দেখো 2 আর 2 এ 4, 4-এর সঙ্গে 4 প্যারালাল করলে কত হবে? 2। 4 প্যারালাল 4 মানে 2 তো। অঙ্ক তো করার দরকার নেই না, আমরা তো জানি যে সেম ভ্যালু হলে 2 দিয়ে ডিভাইড করে দেবো। দুটো যদি পরপর 4 থাকে, এটা 4 এটা 4, তাহলে কি হবে দুটো মিলে? 2 হয়। 2 হবে। হ্যাঁ,
প্রথমে এই দুটোকে করলাম, প্রথম স্টেপে এই দুটোকে করলাম, তাহলে 2 আর 2 সিরিজে আছে 4। এই যে 4 আর এই 4, এই দুটো মিলে 4 আর এই 4, এটা কিসে হবে তাহলে? প্যারালাল তো। হ্যাঁ স্যার। তার মানে 4 প্যারালাল, 4 মানে 2। আবার যে 2টা বেরোলো, আনসার যে 2 বেরোলো, 2 এর সাথে এই 2 কিসে আছে? সিরিজে। সিরিজে, আবার 4 হলো। আবার এই যে 4 বেরোলো, এই সব মিলে যে 4 বেরোলো, এই 4 এর সঙ্গে এই 4 কিসে আছে? প্যারালাল। প্যারালালে, মানে আবার আনসার কত হবে? 2। আবার 2 এর সঙ্গে এই 2, সিরিজে আছে। 2 এর সঙ্গে এই 2 সিরিজ, মানে আনসার হচ্ছে 4। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। যে বোঝনি ভেঙে ভেঙে করো খাতায়। কে বোঝনি বলো, আরেকবার বলবো কি? তোমরা এগুলো আগে ভয় পেতে, এই ভয়টাকে দূর করতে হবে। কিচ্ছু না, একদম সোজা, সার্কিট সব থেকে সোজা জিনিস। শুধু এটার সঠিক প্রসিডিওর জানতে হবে, আর কিচ্ছু না। নেটওয়ার্ক যার আয়ত্তে চলে আসবে, তার কাছে আর কোনো সাবজেক্ট কোনো ম্যাটারই করবে না। স্যার নাম্বারগুলো কত আছে উপরে সার্কিটটা? দেখো, 2 4 2 4 2 2। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আমি এটার নাম্বার দিলাম 6 2 3 6 6। আনসার বলো, এটা কি হবে? তোমরা বলো আমাকে, কি করবো আমি? প্রথম পিছন দিক থেকে আমি আসছি, কি করবো বলো? এই 6 এই 6 কিসে আছে? প্যারালাল মানে 3 হবে। প্যারালাল, তার মানে 3 হবে। যে 3টা আসলো, এই 3 এর সঙ্গে এই 3 কিসে আছে? সিরিজ 6 সিরিজ, হবে। 6 হবে। 6 এর সঙ্গে এই 2 কিসে আছে? প্যারালাল। তার মানে 6 ইন্টু 2 ডিভাইডেড বাই 6 প্লাস 2, তাই তো? মানে 12/9, সরি, 6 দুগুণে 12/9। তাহলে কাটলে 3। স্যার 12/8 হবে। ও হ্যাঁ, সরি সরি সরি, 12/8। 12/8, তার মানে 4 দিয়ে 3/2, তাই তো? 3/2। স্যার অ্যান্সার 7.5 হবে। এক্স্যাক্টলি। তার মানে এই 3/2 এর সঙ্গে 6 আবার কিসে আছে? সিরিজে আছে। তার মানে 6 প্লাস 3/2, দ্যাট মিনস 7.5। 6 দুগুণে 12 প্লাস 3, 15/2 মানে 7.5। বোঝা গেল সবার কাছে? বলো, খুব কঠিন কি জিনিসগুলো? তাহলে আমি যেভাবে বললাম সেভাবে সলভ করবে। আমি কিছু প্রবলেম তোমাদের দেবো, তোমরা সেগুলো সলভ করবে, আমাকে দেখাবে, ঠিক আছে? নেক্সট দিন আমরা পুরোপুরি সার্কিট থিওরিতে এন্টার করবো। আজকে জাস্ট বেসিক ছিল। ওকে? তো সবার ভালো লেগেছে ক্লাস? আর স্যার দারুণ লেগেছে, আজকে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ঠিক আছে। আর সবাইকেই বলছি, আমাদের ক্লাস কিন্তু 20 তারিখ থেকে স্টার্ট হয়েছে। তো সবাই ফিসগুলো পেমেন্ট করে দেবে। আর ব্যাপার হচ্ছে যে, বলছি 10 জন মতো হলে খুব ভালো হয়, তাহলে 5টা সাবজেক্ট পড়ানো যাবে প্রতি উইকে। তোমরা একটু দেখো যদি তোমাদের আর 2 3 জন বন্ধু অ্যারেঞ্জ করা যায় তো। ঠিক আছে? হ্যাঁ স্যার, দেখছি। হ্যাঁ, এই ভিডিওগুলো পাঠিয়ে দাও না, দেখলে যে কেউ ভালো লাগবে, যে কারো ভালো লাগবে। ঠিক আছে? এই ভিডিওটা, যেমন এটা ডেমো ক্লাস আছে, এটা অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে? ওকে। স্যার বলছি অ্যাপে তো দেখাচ্ছে না ডাউনলোড, মানে আপনার এই ভিডিওগুলো দেখাচ্ছে অ্যাপে না তো অ্যাপে। দেখানোর দরকার নেই, তো ইউটিউবে পাবে, তো ইউটিউবে আছে তো। প্রীতমের ক্লাসটা ইউটিউবে দিয়েছি না লিঙ্ক? আমি ইউটিউব লিঙ্ক দিয়েছি তো তোমাদের। অ্যানালগের ক্লাসটার লিঙ্ক দেয়নি? হ্যাঁ স্যার, দিয়েছেন হ্যাঁ, স্যার। হ্যাঁ, এই দুটো ক্লাসই ফ্রি থাকবে, বাকি ক্লাসগুলো আর ফ্রি থাকবে না, সবগুলো ক্লোজ করে দেবো। ঠিক আছে? তো সব বাকি ক্লাসগুলো সব অ্যাপেই পাবে, আর কোথাও পাবে না। তো এটাই আর কি। মোটামুটি আমাদের 10 11 জন হলে মানে তোমাদেরও ভালো হবে, খুব স্পিডে সিলেবাসটা শেষ হবে। না হলে বুঝতেই পারছো, 3 জন টিচার মিলে পড়ানো, এবার ওটাই আর কি, মানে এতগুলো দিন পড়ানো। এই জন্যই আর কি বলছি যে আমাদের অন্তত 10 12 জন দরকার। ঠিক আছে? দেখো তোমরা, আমাদেরও ভালো হয়। ওকে? স্যার বলছি আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি কে করাবে? প্রীতম করাবে, প্রীতম।
স্যার বলছি মানে আমাদের এই সেমিস্টারে থার্ড সেমিস্টার মানে কোনটা সাবজেক্ট একটু বড় আছে, মানে আমাদের একটু ইলেকট্রিক্যাল বড় ওই বেশি বড় বড় ওটাতে জোর কিছু দিবে। নেই, সব থেকে বেশি জোর দিবে নেটওয়ার্ক আর হচ্ছে অ্যানালগের মধ্যে, ঠিক আছে? নেটওয়ার্ক আর অ্যানালগ, এই দুটো সাবজেক্টকে একদম খুব ভালো করে প্রিপেয়ার করো ফর গেট। ওকে, একদম জবরদস্ত করে প্রিপারেশন করো, কোনো অসুবিধা নেই। স্যার আর ইঞ্জিনিয়ারিং মেকানিক? মেকানিক্স তো আর কোনোদিনও লাগবে না এই সেমিস্টারের পরে, বুঝলে? এটা ডিপ্লোমা নয়, এখানে আর মেকানিক্সের কোনো কাজ নেই, বিটেকে মেকানিক্সের কোনো কাজ নেই। স্যার বলছি আমাদের মেকানিক্সটাও ঢুকিয়ে দিয়েছে স্যার সেমিস্টারে। না, জানতে হবে আমাদের, তোমাদের ভাগ্য ভালো, আমরা যখন ফার্স্ট ইয়ারে, ওই যে ও আছে, ও ফার্স্ট ইয়ার থেকে পড়েছে, ও বলো আগের সেমিস্টারে নাকি শুভদীপ তুমি দুটো মেকানিক্সের সাবজেক্ট পড়েছো না? মেকানিক্যালের সাবজেক্ট? স্যার মেকানিক্যাল না না কেন ফ্লুইড মেকানিক্স পড়োনি? না না ওগুলো ছিল না তো স্যার। থার্মোডাইনামিক্স? না না ওই থার্মোডাইনামিক্স ছিল স্যার, কেমিস্ট্রির মধ্যে ছিল। কেমিস্ট্রি? ও, বুঝতে পেরেছি, কিন্তু আমরা তিনটে মেকানিক্স পড়ে এসেছি, বুঝলে? মেকানিক্যালের তিনটে সাবজেক্ট পড়েছি আমরা, এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদের কেন দেয়নি, আমাদের ছোঁয়া ছিল, বুঝলে? এটা লাগে স্যার। দরকার আছে, মেকানিক্সটা আমার কাজে লাগবে। কাজে না লাগলেও দরকার, জানাটা দরকার আছে না, আইসি ইঞ্জিন টিঞ্জিন এগুলো একটু তো জানতে হবে ব্যাপারগুলো। তার মধ্যে স্যার আবার ইন্ডিয়ান কনস্টিটিউশন ঢুকিয়ে দিয়েছে, এগুলো যার একটু ফলে মানে আমাদের অড টাইপের, এগুলো কেন দিয়েছে আমি জানি না। বায়োলজিও আছে। হ্যাঁ এগুলো